আমি আপনাকে স্ত্রী হিসেবে কখনোই মানব না। আপনারা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়ে বিয়ে করেছেন। আমি জানি আপনারা আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন। এসব কি ধরনের কথা বলেন? আপনি আমার ছোট, আপনাকে কেন আমরা ফাঁসাবো? দেখেন, আমরা নিজেরাও জানতাম না এমন কিছু হবে। মেম্বারের ছেলে এসব করছে। দেখেন, আপনি এখান থেকে চলে যান। কিভাবে যাব শুনি? সবাই বাহির থেকে দরজা লাগিয়ে দিয়ে গেছে। কেমনটা যে লাগে, কেন যে পানি খেতে এসেছিলাম। আদনান রেগে চৌকির উপর বসে ঘুষি মারল। নাবিলা জানলার কাছে দিয়ে জানালা খুলে দিল। জানালার রড খুলতে লাগলো। আদনান অবাক হয়ে বলল, ওই কি করেন? এটা জানালা ভেঙে ফেলছেন কেন? আপনাকে বের করার জন্য এটা ছাড়া উপায় নাই। তাই বলে ভেঙে ফেলবেন? আপনি বসে থাকেন তো, আমাকে আমার কাজ করতে দেন। আপনি মেয়ে মানুষ, আপনার রুমের জানালা যদি ভাঙা থাকে তাহলে ছেলেরা আপনাকে শান্তিতে ঘুমাতে দিবে নাকি? কিছু ছেলেদের তো দেখলাম আপনাকে নিয়ে বাজে কথা বলছিল। আমার কথা ভাবা লাগবে না। নাবিলার কণ্ঠ শুনে এগিয়ে গেলে দেখে নাবিলার হাতে ব্যথা পেয়েছে। আদনান হাত ধরে বলল, বললাম এত কষ্ট করা লাগবে না, হাতে পাইলেন তো ব্যথা। ছাড়েন। নাবিলা হাত সরিয়ে নিয়ে বলল, এখন বের হয়ে যান, আর এখন না পালালে আপনি পরে পালাতে পারবেন না। নাবিলা কথা শুনে আদনান জানালা টপকে বের হলো। আদনান ওয়ালেট থেকে কিছু টাকা দিয়ে বলল, জানালাটা কিনে নিয়েন। লাগবেন, আপনি যান তাড়াতাড়ি। আদনানের ঘুম ভাঙলে চোখ খুলে দেখে বিমান বাংলাদেশ এয়ারপোর্টে নেমে পড়েছে। রাকিব বলে উঠল, ভাই আর কত ঘুমাবে? এখনো ঠিক যেতে হবে তো নাকি? সরি, চলো। দুইজন বিমান থেকে নেমে এয়ারপোর্ট থেকে বের হলে আদনান দেখে ওর ছোট ভাই দাঁড়িয়ে আছে। আদনানকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরলো। আদনান ওর ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কেমন আছিস পাকনা? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তুমি কেমন আছো? আর রাকিব ভাইয়া, তোমার কি অবস্থা? আমার ভালো অবস্থা। তোর কি অবস্থা? কয়টা গার্লফ্রেন্ড পেয়েছোস? ভাইয়া কি বলো? আমি তো এখনো ছোট, আমার গার্লফ্রেন্ড কিভাবে আসবে? আমার কিন্তু কানে এসেছে। তুই কি করস না করস? আরে ধ্যাত, চলো তো। তিনজন এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়লো। তিনজন কথা বলতে বলতে বাসায় চলে আসলো। তিনজন গাড়ি থেকে নেমে সদর দরজা সামনে চলে এলো। আদনান কলিং বেল বাজালে কাজের মহিলা দরজা খুলে দিল। আদনান বলে উঠল, আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাবা তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ম্যাম দেখেন, আদনান বাবা এসেছে। আদনান রাকিব ইমন ভেতরে গেল। আদনানের আম্মু আদনানকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরলো। আদনান জড়িয়ে ধরলো। আদনানের আম্মু বলল, তোরা আসবি, আমাদের তো আগে বললি না। কতবার বললাম কবে আসবি, বারবার দুইজন বলছোস আমাদের সময় হইলেই যাব। এখনো অনেক ব্যস্ত। আরে মামি যদি বলে দিতাম তাহলে কি তোমার এমন সারপ্রাইজ হতে নাকি? আদনানের আম্মু রাকিবকে জড়িয়ে ধরে বলল, তাই বলে একবার জানাবি না? তাহলে আমি তোদের পছন্দের সব খাবার রেডি করে রাখতাম। সমস্যা নেই। আচ্ছা মামি, আমি বাসায় গেলাম। আম্মু আব্বুকে সারপ্রাইজ দিতে যাব। ওকে যা, রাতে এখানে এসে খাবি কিন্তু। ওকে। রাকিব চলে গেল। আদনান বলে, আম্মু আমি রুমে গেলাম। ওকে যাও। আদনান রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ইমন খাবার নিয়ে আদনানের রুমে ঢুকে পড়ল। আমি যা যা আনতে বলছি ওইগুলো কি নিয়ে এসেছো? ওই লাগেজটা তোর। ধন্যবাদ ভাইয়া, থামো, খেয়ে নাও, আমি যাই আমার লাগেজ নিয়ে। ওকে যা। আদনান খাবার একটু খেয়ে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আদনান নিচে চলে গেল। নিচে যেতেই আদনান ইতিমধ্যেই হতভম্ব হয়ে গেল। সামনে এমনের পাশে যে মানুষটা বসে আছে, আদনানের বিশ্বাস হচ্ছে না। আদনান সামনের দিকে এগিয়ে গেলে ইমন বলল, ভাইয়া আম্মু বাহিরে গেছে, তুমি বসো, খালাকে দিয়ে কফি বানিয়ে দিতে বলি। ইমনের কথা শুনে ইমনের সাথে বসা মেয়েটাই আদনানের দিকে তাকাতেই চমকে গেল। মেয়েটা কিছু বলার আগে রহিমা খালা বলে, বাবা উঠে পড়েছো? তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। আন্টি এই মেয়েটা এখানে কি করে? ওই আমার ভাগ্নি হয়, ইমন বাবাকে পড়ায়। ইমন বাবার স্কুলে নতুন ম্যাম। ও আচ্ছা। হ্যাঁ তুমি বসো, আমি আসছি। আদনান সামনে বসলো। নাবিলা আড়াই চোখে আদনানের দিকে তাকাতেই লাগলো আর ইমনকে পড়াতে লাগলো। ইমন আদনানকে বলল, ভাইয়া ম্যামের সাথে পরিচয় হও। ম্যাম ওইটাই আমার বড় ভাইয়া আদনান চৌধুরী, আর ভাইয়া উনি আমার ম্যাম, ওনার নাম নাবিলা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন?
আদনানের কণ্ঠ শুনে নাবিলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। রহিমা খালা আদনানকে কফি দিলে আদনান কফি খেতে লাগলো আর ভাবতে লাগলো। স্বপ্নে ওনাকে দেখলাম, আবার সামনে উনি। এত বছর পর আজ যদি বলে ওঠে স্ত্রী অধিকার দিতে হবে, তাহলে আমি কি করব? আমি তো ডিভোর্স দেই নাই। আমার ফিয়ন্সে জানলে, কি যদি জানে, আমাকে মেরে ফেলবে। আদনান কথাগুলো ভাবতে লাগলো। নাবিলা আড়াই চোখে মাঝে মাঝে আদনানকে দেখতে লাগলো। হঠাৎ কলিং বেল বেজে উঠলে কাজের লোক গিয়ে দরজা খুলে দিল। আদনান সামনের দিকে তাকাতে ঢোক গিলতে লাগলো। তুলি দৌড়ে এসেছে, আদনানকে জড়িয়ে ধরে কালে কিস করে বলল, মাই ডিয়ার হবু বর, আপনি যে এসেছেন আমাকে একবার কি জানানোর প্রয়োজন মনে করেন না? আর আমার গিফট কোথায়? আদনান তুলিকে বলল, কি করছো? ইমনকে তো দেখবে নাকি? ইমন, তোমার কি মনে হয় তোমার ভাই এখনো ছোট আছে নাকি? ধরতে গেলে ওই তোমার বড়। কি বলো, মাথা খারাপ হয়েছে নাকি? ভাইয়া, তোমার বউ মোটেও ভালো না, এই ভাবিকে চেঞ্জ করা উচিত। ইমনের বাচ্চা, তোকে তো আমি। তুলি ইমনকে মারতে যাবে, সাথে সাথে ইমন লাফ দিয়ে সোফার পেছনে গিয়ে বলল, ভাইয়া, তোমার বউকে থামাও, কথায় কথায় আমাকে মারতে আসে। এই বাড়িতে বউ হয়ে আসলে যে আমার কপালে খুব খারাপ কিছু আছে বোঝা যায়। তোর এত বড় সাহস, আমাকে এত বড় কথা বলতে পারলি? আদনান, তুমি চুপ করে আছো কেন? এই দুইজন থামো আর আমার রুমে যাও। লাগেজের নাম লেখা আছে, ওইটা নিয়ে যাও। তুমি আমাকে ধমক দিলে? এত ভুল ধরলে তো মহা মুশকিল। যাও তো, মাথা ব্যথা করছে। যাচ্ছি। তুলি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ইমন সোফায় বসে বলল, ভাইয়া, তুমি আপুকে বিয়ে যেন করো না, ওই কিন্তু মোটেও সুবিধার মেয়ে না। চুপ, ওই তোর বড় আপু হয় না? এভাবে বেয়াদবের মতো কথা কেন বলস? কেন যে বলি, সময় হলেই বুঝবে। ইমন, পড়াশোনায় মনোযোগ দাও। সরি ম্যাম। ইমন পড়াশোনার মনোযোগ দিবে, তখন আদনানের বড় ভাই ভাবি আব্বু চলে আসলো। আদনানকে দেখে সবাই অবাক হয়ে গেল। আদনানকে জড়িয়ে ধরে রূপা বলল, দেবরজি কখন এলো? আমাদের তো একবারও বলনি তুমি আসবে। সারপ্রাইজ দিলাম বলে কি সারপ্রাইজ থাকতো? তাই না? হুম। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। সবাই চলে গেল। নাবিলা বলে ওঠে, ইমন, তাহলে আমি এখন আসছি, খালাকে কাজে সাহায্য করি গা। আচ্ছা ম্যাম। আদনান রুমে চলে গেল। রুমে গেলে দেখে তুলি বের হবে, সাথে সাথে আদনান চলে আসলে বলল, জান, আমাকে বাসায় যেতে হবে, সকালে আসবো, বাই। তুলি কথাটা বলে চলে গেল। আদনান কিছু না বলে খাটে শুয়ে ফোনে ফেসবুকিং করতে লাগলো। 10টার দিকে নাবিলা রুমে এসেছে, বলল, ছোট সাহেব আসবো? আদনান নাবিলার কণ্ঠ শুনে সামনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আছেন। আপনার খাবার। আপনি খাইছেন? না, আপনাদের খাওয়া শেষ হইল, খাবো। আমার পাশে বসেন। কিছু বলবেন? কি বলেন? আমার সাথে খান, আমি এত খেতে পারবো না। সাহেব কি বলেন? আপনার সাথে খাবো মানে? যা বলছি সেটা করেন, বসেন। আমাকে ক্ষমা করবেন, আমার অপেক্ষা সম্ভব না, আমাকে নিচে যেতে হবে। আমি বসতে বলছি, বসেন। আমার কথা না শুনলে আমি সবাইকে বলবো আপনি আমার কথা শুনেন না। প্লিজ আমার সাথে এমন করবেন না। আপনি তো জানেন আমি গরিব ঘরের মেয়ে, যদি চাকরিটা চলে যায় তাহলে চলবো কিভাবে? প্লিজ আমার সাথে এমন করবেন না। তাহলে বসেন, আমার কথা শুনেন। কেউ দেখলে অনেক রেগে যাবে। কে রাগ করলো কি করলো ওইটা আমি দেখে নিব। আপনি বসেন। প্লিজ সাহেব, জোর করবেন না। আমার নাম আদনান সাহেব না। নাম ধরে ডাকা যাবে না। আমি যা বলছি তাই করেন, আমাকে সাহেব সাহেব করবেন না। বসেন তো। আদনান নাবিলার পাশে বসলো। আদনান নাবিলার মুখে লোকমা ধরলে। নাবিলা চুপ করে থাকলে আদনান বলল, আপনাকে দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত, খেয়ে নেন। আগের থেকে তো শুকিয়ে গেছেন, ঠিক মতো খান না নাকি? তাড়াতাড়ি হা করেন। আমি আপনার হাতে কেন খাবো? আপনি কে? আমি এসব খেতে পারবো না। আপনি আমার মালিকের ছেলে। আমার কাজ এই বাড়িতে আপনার ছোট ভাইকে পড়ানো আর টুকটাক কাজ করা, সময় পাইলে। নাবিলা কথাটা বলে উঠে পড়ে। আদনান নাবিলার হাত ধরে টান দিয়ে জোর করে বসিয়ে দিয়ে জোর করে খাওয়া দিতে লাগলো। নাবিলা চলে যেতে নিলেই আদনান বলে, এত তেজ কেন? চুপচাপ খান। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি আপনার বাড়িতে কাজের লোক, আমাকে খাওয়া দিচ্ছেন, এইটা কি ভালো দেখাচ্ছে? কোনটা ভালো দেখাচ্ছে কোনটা খারাপ দেখাচ্ছে আমার সেই সব দেখে লাভ নাই। আমার মনে হইলে আপনাকে খাবার দেওয়া উচিত, তাই দিচ্ছি। ম্যাম ডাকে, আমি আসছি। নাবিলা চলে যেতে নিলে আদনান বলে, পানি খেয়ে যাও। আপনি এই গ্লাসে তো খাবেন, আমার মুখের এঁটো পানি খাওয়া লাগবে, তাই থাক, আমি যাচ্ছি। আপনাকে এত কথা কে বলতে বলছে? পানি খেয়ে যান।
নাবিলা পানি খেয়ে দৌড়ে চলে গেল। আদনান বাকি খাবার খেয়ে পানি খেয়ে নিল। নাবিলা নিচে গিয়ে রহিমা খালার সাথে কাজ করতে লাগলো। আদনান শুয়ে থেকে ভাবতে লাগলো, আমি এটা কি করলাম? নাবিলার প্রতি আমার অন্যরকম কাজ কেন করছে? ওই না খেয়ে আছে, আমি কেন খাওয়াই দিতে গেলাম? ধ্যাত, আমার কি হচ্ছে? আদনান কথাগুলো ভাবতে লাগলো। নাবিলা রুমে এসেছে বলে, আসবো। আমার রুমে আসতে আপনাকে অনুমতি নিতে হবে না? আপনার খাওয়া শেষ? হ্যাঁ। নাবিলা খাবারের প্লেট নিয়ে চলে গেল। আদনান রাকিবের সাথে ফোনে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আদনান দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো রাকিবের ডাকে। চোখ খুলে রাকিবকে দেখে বসে বলল, কখন এসেছিস? কতক্ষণ হয়েছে? চল ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। ওয়েট, ফ্রেশ হয়ে আসছি। আদনান ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে। বাইকের চাবি নিয়ে রাকিবের সাথে নিচে গেল। নিচে গেলে আদনান আম্মু বলল, আদনান, রাকিব, খাবার খেয়ে বের হ। দুইজন বের হইলে তো কোনো কাণ্ডজ্ঞান থাকে না। চল খেয়ে বের হই। দুইজন খাবার খেতে বসলো। রহিমা খালা খাবার দিলে দুজন খেয়ে বের হয়ে গেল। বাইক নিয়ে বের হয়ে গেল। সারাদিন ফ্রেন্ডদের সাথে সময় কাটিয়ে 4:40-এর দিকে দুজন বাসায় যাচ্ছিল। হঠাৎ করে রাকিব বলল, এই ওইটা ইমন না? আর ওই মেয়েটাই বা কে? দুজন বাইক নিয়ে সামনে গেল। আদনানের মাথা গরম হয়ে গেল। বাইক থেকে নেমে নাবিলার ওড়না ধরে টান দেয়া ছেলেটাকে এক লাথি মেরে ফেলে দিল। ইমন আদনানকে বলল, ভাইয়া, ওদের ভালো করে মারো, ওরা আমাকে মারছে। ম্যামকে বাজে কথা বলে, আজকে ম্যামের শরীর টাচ পর্যন্ত করেছে। আদনান রেগে সবগুলোকে ছেড়ে মেরে রাস্তায় ফেলে দিল। যে ছেলেটা নাবিলার ওড়না ধরে টান মেরেছে ওই ছেলেটাকে উপরে উঠে ঘুষাতে লাগলো। নাবিলা রাকিব দুজনে ধরে বলতে লাগলো, আদনান, স্যার ছেলেটাকে মারা যাবে। ওর মরা উচিত। ওর সাহস কি করে হয় আমার? আদনান কথাটা বলে থেমে গেল। নাবিলা টেনে বলে উঠলো, প্লিজ ওনাদের ছেড়ে দেন। আমার মতো মেয়ের জন্য কেন মারামারি করছেন? এখন থেকে ভাগ। তোদের যদি আমি আর এখানে দেখি তাহলে তোদের সেদিন লাস্ট দিন হবে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। ইমন এসেছে আদনানকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ ভাইয়া, ওদের উচিত শিক্ষা দিয়েছ। আদনান নাবিলার ওড়না তুলে ঝেড়ে নাবিলার শরীরে জড়িয়ে ধরে বলল, বাইকে ওঠেন। নাবিলা যেতে না চাইলে আদনান রাগী লুক নিয়ে তাকালো। নাবিলা আদনানের বাইকে উঠে পড়ল। ইমন রাকিবের বাইকে উঠলো। চারজন বাসায় গিয়ে নামলো। আদনান নাবিলাকে কিছু না বলে বাইকে এক সাইডে রেখে চলে গেল। তিনজন আদনানের পিছনে যেতে লাগলো। ভেতরে গেলে আদনানের আম্মু বলল, কি ব্যাপার নাবিলা, তোমার এই অবস্থা কেন? কিছু হয়েছে কি? আম্মু, ওই ফাজিলগুলো ম্যামের ওড়না ধরে টান দিয়েছিল, বাজেভাবে শরীরে স্পর্শ করছিল। ভাইয়া সুপারম্যানের মতো এসেছে, সবাইকে ওড়া ধরা মার দিয়েছে। কি ওই ছেলেদের কি আসলে শিক্ষা হবে না? সেই দিন যে বলে গেলাম কানে যাই, সেই দিন যে বলে গেলাম কানে যাই নাই ওদের। ঠিক করছো, ফালতু ছেলেগুলো। ওরা কারা? ওই বস্তিতে থাকে নাবিলা। যাও রুমে। নাবিলা চলে গেল। আদনান রাকিব রুমে চলে গেল। দুজন ফ্রেশ হয়ে গেম খেলতে বসলো। কিছুক্ষণ পর নাবিলা দুজনের জন্য কফি নিয়ে আসলো। নাবিলা রুমে ঢুকতেই আদনান বলল, সারাদিন স্কুল করছেন, আবার এসেছে কাজ শুরু করেছেন। যান, রেস্ট নেন গিয়ে। আমি রেস্ট নিলে আমার কাজ কে করবে? আপনাকে করা লাগবে না, যান রেস্ট নিন। রাকিব আদনান কফি হাতে নিল। রাকিব মুখে দিতে দিতে বলল, কি ব্যাপারে? তোর মাথা খারাপ হইলো কবে থেকে? ওনার কাজ যেইটা সেটাই তো করছে। ভাই থাম, উনি সেই নাবিলা? আদনানের কথা শুনে রাকিব কফি মুখে দেওয়ার সাথে সাথে সব বের করে দিয়ে বলল, কি আপনি ভাবি? সরি, ঠিক বুঝলাম না। না বোঝার কিছুই নাই। রাকিবকে আপনার ব্যাপারে সব বলেছি। ও, তা ভাবি, আপনি এখানে কিভাবে আসলেন? রহিমা খালার সাথে এসেছি। আপনি শিক্ষিকা হওয়ার পর আমাদের বাসায় এগুলো কি করছেন? আর আপনার বাবা মা কেমন আছে? আমি কিছু বলতে চাচ্ছি না। নাবিলা কথাগুলো বলে চলে গেল। রাকিব আদনানের দিকে তাকিয়ে বলল, আদনান, উনি যখন এসেছে তখন তুই মামিকে বলে দে, উনি তোর স্ত্রী। মামি তো তোকে বলেছিল বউকে নিয়ে আসতে। বলতে পারবো না। তুলির সাথে আমার বিয়ে ঠিক করছে, আর ফ্যামিলির কেউ মেনে নিবে না। তুই কি ওনাকে ভালোবাসোস? না, বাট এখন কেমন যেন নিজের ভিতরে পরিবর্তন দেখছি। আমার মনে হয় ওনাকে আমি মিস করি। প্রায় ওনাকে আমার অনেক মনে পড়তো, আর স্বপ্নে খুব আসে। বউ বলে কথা, একটু তো ডান হয়েছে। ওকে দেখ কোনটা ভালো লাগে। হুম। আদনান
রাকিব দুজন বসে গল্প করতে লাগলো আর কফি খেতে লাগলো। দুজন কফি খাওয়া শেষ করে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দুজন বসে থেকে গল্প করতে লাগলো। তুলি দুজনের মাঝখানে বসে বলল, দুইজন এত কি নিয়ে গল্প করো? আমার কথা তো দুইজন ভুলে গেছো। তোমাকে মনে রেখেছিলাম কবে আর ভুলে গেলাম কবে? আমাকে এভাবে বলতে পারলে? আরে রাগ করছো কেন? তোমাকে তো মনে রাখবে আদনান, আমি কেন মনে রাখবো বলো? আমার গার্লফ্রেন্ড থাকতে। হ্যাঁ, তা ঠিক বলেছ। জান, তুমি আমাকে ভুলে গেলে কিভাবে? আমি কখন ভুললাম? তোমার তো কোনো খোঁজ নাই। সারাদিন কোথায় থাকো? বান্ধবীদের সাথে ব্যস্ত ছিলাম আর এখানে থাকবো। তোমাকে এখন থেকে সময় দিব। বিয়ের আগে এসব সময় আমাকে দিতে হবে না। তুমি এত আনরোমান্টিক কেন? চুপ থাকো। রাকিব চল নিচে যাই। আদনান কথাগুলো বলে চলে যেতে লাগলো। ওরা দুইজন আদনানের পেছন পেছন যেতে লাগলো। নিচে গেলে রূপা বলল, দেবরজি, আপনার তো দেখাই পাওয়া যায় না। দেশে আসলে এতদিন পর আমাদের সাথে কথা বলারও তো সময় পাচ্ছ না। আদনান রূপার পাশে বসে বলল, আপনারা তো সব অফিস নিয়ে ব্যস্ত, আমি একা বাসায় কি করব? আর দেশে এসেছি, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে একটু সময় কাটাচ্ছি। তা অফিসে জয়েন হবে কবে? কয়েকদিন ঘোরাঘুরি করি, তারপর জয়েন হব। ওকে, তোমার ইচ্ছে। আদনান সবার সাথে কথা বলতে লাগলো। নাবিলা রহিমা খালার সাথে কাজ করতে লাগলো। আদনান মাঝে মাঝে নাবিলার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। তুলি আদনানের হাত জড়িয়ে ধরে বসে বলল, আপু, তোমার দেবর কিন্তু আমার সাথে ঠিক করছে না, আমাকে ইগনোর করছে কিন্তু। ওমা, কেন? আমি আজকে সময় দেই নাই জন্য। নাবিলা আদনানকে এভাবে তুলির সাথে বসা থাকা দেখে নিজের অজান্তে খারাপ লাগতে শুরু করলো। আদনান তুলির হাত ছড়িয়ে দিয়ে বলল, ভাবি, এটা ভালো লাগে না। বিয়ের আগে এত হাত ধরাধরি ভালো লাগে না। একেবারে আনরোমান্টিক ছেলে। বিয়ের পর যে কি করবে আল্লাহই ভালো জানে। সরো। আদনান রাকিবকে মাঝখানে বসিয়ে দিয়ে কথা বলতে লাগলো। দুজন কথা বলা শেষ করে রুমে চলে গেল। রূপা তুলিকে বলল, তুই জানোস হাদনান কেমন? এত গা ঘেঁষা বসুস কেন? আপু, এখন যদি ওই এমন করে বিয়ের পর কি করবে? ওই একটু ইসলামিক মাইন্ডে, ওর সাথে এত মেলামেশা করা লাগবে না। দুজন কথা বলতে লাগলো। আদনানের ভাইয়া আম্মু বোঝালো। এদিকে আদনান বলল, রাকিব মাথা কাজ করছে না। আমি এটা ঠিক করছি কি, স্ত্রী থাকার পরও অন্য কারোর সাথে এই সম্পর্কে জড়ানো ঠিক হবে না। আমি আম্মুকে বিষয়টা বলবো নাকি? দেখ, তুই বা ভাবি একে অপরকে ভালোবাসিস কিনা তাও জানোস না। আগে কয়েকদিন দেখ, তারপরে মামিকে বলিস। এইটাই করা লাগবে। আদনান রাকিব কথা বলতে লাগলো। দুজনকে ডাকলে দুজন নিচে চলে গেল। সবার সাথে খাবার খেতে লাগলো। নাবিলার থেকে আড়াই চোখে দেখতে লাগলো। আদনান খাবার খেয়ে রাকিবের সাথে রুমে চলে গেল। দুজন কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। 4 দিন পর, খালা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা, বলো। খালা, নাবিলা ম্যামের বাবা মা কোথায় থাকে? আর উনি স্কুলে জব করার পরও আবার আমাদের বাসায় কাজ করে, ইমনকে পড়ায়, কারণ কি? তুমি হঠাৎ নাবিলার ব্যাপারে জানতে চাচ্ছ? না মানে আপনার ভাগ্নি হয়, ওনার বাবা মাকে তো দেখলাম না, আর সব সময় মন মরা হয়ে থাকে, তাই জিজ্ঞেস করছি। আপনি বলতে না চাইলে বলেন না। আসলে বাবা, নাবিলার একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। ছেলেটার বিয়ের রাতে পালিয়ে যায়, যার পর থেকে ওদের ওপরে তুফান শুরু হয়। ওই গ্রামের চেয়ারম্যানের ছেলেরা খুব জ্বালাতন করত। রাত বিরাতে এসেছে নাবিলাকে জ্বালাতো। একবার তো নাবিলাকে রেপ করতে নিয়েছিল। নাবিলার বাবা বাঁচালে, বিচার চাইলে। ওর বাবাকে অনেক মারে। নাবিলাকে গ্রামের সবার সামনে খারাপ মেয়ে প্রমাণ করে। গ্রাম থেকে মারধর করে বের করে দেয়। ওর বাবা এসব সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওর বাবা মৃত্যু সহ্য করতে না পেরে ওর মা অসুস্থ হয়ে যায়। ওই মা হসপিটালে ভর্তি আছে। আফার চিকিৎসা করতে অনেক টাকা লাগে, তাই মেয়েটা কঠোর পরিশ্রম করে। তোমাদের এখানে নিয়ে আসলে তোমার আম্মুকে সব বলি, উনি সব ব্যবস্থা করে দিয়েছে। মেয়েটার কপালে খুব খারাপ বাবা। যার সাথে বিয়ে হইল সে পালিয়ে গিয়ে মেয়েটাকে ওই গ্রামে থাকা কঠিন করে দিল। আবার দিন শেষে মান সম্মান হারালো, সাথে বাবাকেও হারালো। ও আচ্ছা। হ্যাঁ বাবা, আচ্ছা থাকো, আমি তোমার জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। রহিমা খালা চলে গেল। আদনান নিজের উপর রাগ হতে লাগলো। উফ,
আমি সেদিন পালিয়ে না এসেছে ওনাকে নিয়ে বাসায় আসা উচিত ছিল। আমি কেন যে নিজের স্বার্থ বুঝলাম। আমার ভাবা উচিত ছিল আমি রেখে গেলে মেয়েটার দিকে আগুন উঠবে, ওরা মেয়েটার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে। আমার জন্য ওনার বাবাকে হারালো, যাকে উনি নিজের থেকে বেশি ভালোবাসে। মেয়েটা এত কষ্ট সহ্য করে কিভাবে এখনো এইভাবে টিকে আছে? আমি তো অল্পতে ভেঙে পড়ি। না, আমার জন্য এত কিছু হয়েছে, আমি সব ঠিক করব। আমি আর ওনাকে কষ্ট পেতে দিব না। আমি ওনার খেয়াল রাখবো। আদনান কথাগুলো ভাবতে ভাবতে দেখে নাবিলা রুমে ঢুকে বলল। আপনার কফি। আদনান নাবিলার হাত থেকে কফি নিয়ে বলল। আঙ্কেল মারা গেছে, আমাকে কেন বলেন না? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার সম্পর্কে আপনি জেনে কি করবেন? আমি আপনার হাজবেন্ড, আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার ব্যাপারে জানার। আদনানের কথা শুনে নাবিলা হেসে বলল। সিরিয়াসলি সাহেব, আমার সাথে মজা নেন? আপনি আমার স্বামী। শুনেন সাহেব, দয়া করে আমার চাকরি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন না। আমি আপনার কোনো ক্ষতি করেছি বলেন? আমি আপনার ক্ষতি কেন করব? আমি স্বামী হিসেবে আমার দায়িত্ব পালন করব। বলার জন্য ধন্যবাদ স্যার। আমার আপনার সাহায্য লাগবে না। আমি এমনিতেই আপনার আম্মুর দয়া নিয়ে আছি, আর কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আমি আপনার স্ত্রী না। নাবিলা কথাগুলো বলেই চলে গেল। আদনান নাবিলা চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আদনান মনে মনে ভাবতে লাগলো। না, আম্মুর সাথে কথা বলতে হবে। আদনান কফির মগ নিয়ে বারান্দায় চলে গেল। বাহিরের দিকে তাকাতে তাকাতে আদনান কফি খেতে লাগলো। খাওয়া শেষ হলে আদনান নিচে চলে গেল। নিচে গিয়ে ওর আম্মুর দিকে তাকালো। আদনানের দিকে তাকিয়ে বলল। এই আদনান, আমি একটু তোর খালামুনির বাসায় যাব, তুই একটু আমাকে রেখে আয় তো। আদনান ওর আম্মুর কথা শুনে ভাবতে লাগলো। এটাই তো ভালো সুযোগ হবে। ওই কি রে, কথার উত্তর দেস না কেন? তুমি একা যাবে, আর কেউ যাবে না? আমি আর নাবিলা যাব। ও আচ্ছা, চলো। চাবি নিয়ে আয়। আদনান দৌড়ে রুমে চলে গেলে চাবি নিয়ে এসেছে। আদনান ওর আম্মু নাবিলাকে নিয়ে বের হলো। দুইজন পেছনে বসলে আদনান বলে। ওই, আমি কি ড্রাইভার নাকি? আপনি আমার সাথে বসেন। ছি, এসব কি বলেন? সামনে যাও। আদনানের আম্মুর কথা শুনে নাবিলা সামনে গিয়ে বসলো। আদনান ড্রাইভিং করতে লাগলো। আদনান ওর আম্মুকে বারবার আয়নার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদনান বলল। আম্মু, তোমার মুড কি ভালো আছে নাকি তুমি একটু খিটখিটে আছো? এটা কি বলেন? কি বলবি বল, আমার মুড ঠিক আছে। আম্মু, আমি যা বলবো তুমি রেগে গিয়ে কারো ক্ষতি করবে না। তুমি যদি বিষয়টা সহজভাবে নাও তাহলে ভালো, না হইলে আমি আমার পথ বেছে নিব। মানে কি? সাইডে ঠেকায়। আদনান গাড়িটাই সাইডে রেখে ওর আম্মুর পাশে বসে হাতটা শক্ত করে ধরে বলল। আম্মু, তোমাকে যা বলবো তুমি হয়তো মেনে নিবে না, তারপর আমাকে বিষয়টা বলতে হবে। কি কথা সেইটা তো বলবি নাকি? আম্মু, কিভাবে যে বলি। নাবিলা, এইদিকে আসুন না। আপনারা কথা বলেন, আমি আপনাদের মাঝে গিয়ে কি করব? আমি দূরে গিয়ে থাকি। নাবিলা বেশ কিছুটা দূরে চলে গেল। আদনান ওর আম্মুর দিকে তাকিয়ে বলল। আম্মু, নাবিলা আমার স্ত্রী। আম্মু প্লিজ, নাবিলার কোনো ক্ষতি করো না। আম্মু, নাবিলা আমার জন্য অনেক কিছু হারিয়েছে। আমি চলে আসায় ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। রহিমা খালার সব কথাগুলো আদনানকে বুঝিয়ে বলল। আদনান ভয়ে কান্না কান্না কণ্ঠে বলল। আম্মু প্লিজ, আমাদের মেনে নাও। আমি এইসব মেনে নিতে পারবো না, নিজের উপরে গিল্টি ফিল হচ্ছে। আমি যদি সেই দিন ওনাকে মেনে নিতাম তাহলে সেদিন এইসব কিছুই হইতো না। না ওরা ওনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করত, আর না ওর আব্বু অসম্মান হয়ে মারা যেত। প্লিজ আম্মু, মেনে নাও। আর যদি মেনে নাও অন্তত নাবিলার জব কেড়ে নিও না। আদনান ভয়ে ভয়ে বলল। আম্মু, কিছু তো বলো। আদনানের আম্মু রাগী লুক নিয়ে তাকালে। আদনান ভয়ে মাথা নিচের দিকে করে তাকে গা লেগিয়ে দিল। সাথে সাথে আদনানের আম্মু হাসতে লাগলো। আদনান অবাক হয়ে তাকালো। এটা তো খুব ভালো কথা। আরে আমি রাগ করি নাই। তুই কি জানিস আমি নাবিলাকে আর তোকে নিয়ে বের কেন হয়েছি? আমি তোর খালামনির বাসায় যাব না, আমি তোদের দুইজনের বিয়ে দিতে নিয়ে যাচ্ছিলাম। কাজী অফিসে তোর খালামনিও আছে। কি বলো এইসব? হ্যাঁ ঠিক বলছি, আমি তুলির সাথে তোর বিয়ে দিতে চাই না। নাবিলা অনেক ভালো মেয়ে, ওই তুলি আমার সংসারে আসলে সংসারে অশান্তি বানিয়ে দিবে। দুই বোন সংসারে ঝড় তুলে দিবে। ওরা সবগুলো লোভী, আমার সংসার ভাঙার ধান্দাই আছে। আমি চাই না ওই তুলি আমার ছেলের বউ হোক। নাবিলা কি জানে তুমি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এসেছো? না, ওইখানে গিয়ে বলতাম, বাট তুই তো বলছিস তোদের বিয়ে হয়ে গেছে, আর এটা সেই নাবিলা, তাহলে তো আরো ভালো। আচ্ছা, তোর খালামণিকে আমি ফোন করে বাসায় যেতে বলি। আম্মু, নাবিলা তো আমাকে মেনে নেয় নাই। কি বলিস? হ্যাঁ, উনি আমাকে মেনে নেয় নাই। হয়তো বিকালের দিকে ওনাকে বলছি আমি তো আপনার হাজবেন্ড। ওই পাগলের মতো হাসছিল,
আর চোখে মুখে রাগ ছিল। মেয়েরা উপরে রাগ না দেখায় ভিতর থেকে নিজের স্বামীকে অনেক ভালোবাসে। শুধু স্বামীরা যদি স্ত্রীকে বুঝতে পারে তাহলে ভালো, আর না বুঝতে পারলে সংসার টেকানো অনেক কঠিন হয়ে যায়। আমার তো ভয় লাগে, আমি যে কাজ করছি। ভুল করলে ক্ষমা চেয়ে নিবি। যাই হোক, নাবিলাকে আসতে বল। আচ্ছা আম্মু, তুমি যে রাজি হয়েছ এটা জানাবো না, আমি একটু দেখতে চাই কতদিন মুখ ফিরিয়ে নেয়। আচ্ছা শোনো, এইসব বিষয়ে কাউকে কিছু বলিস না। যদি তোর ভাই ভাবি বাপের কানে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওরা নাবিলার ক্ষতি করতে পিছু পা হবে না। ওরা এতটাও খারাপ হওয়ার কথা না আম্মু। কার মনে কি কেউ জানে না। যা, বৌমাকে নিয়ে আয়। আদনান গাড়ি থেকে নেমে বলল। এই যে শুনছেন, এইদিকে আছেন, হইছে কথা বলা। আদনানের কথা শুনে নাবিলা এসেছে আদনানের সাথে বসলো। আদনান নাবিলার দিকে তাকিয়ে বলল, মশার কামড় খেয়ে ওইখানে দাঁড়িয়েছিলেন কেন? আপনাকে যে বললাম এখানে আসতে। দুঃখিত সাহেব, আমি বাহিরের মানুষ, আপনাদের মাঝে আমার থাকা ঠিক না, তাই। এই জন্য তো মশা হাতে গালে লাল করে দিয়েছে। কি ধরনের কথা বলেন? আমার যেমন মন চাইবে তেমন কথা বলবো। আপনার কোনো সমস্যা? আমার কেন সমস্যা হবে? তাহলে চুপ থাকেন আম্মু। বাসায় যাবে নাকি খালামণিদের বাসায় যাব? আন্টিদের বাসায় তো যাওয়ার কথা, সেখানে আবার বাসায় যাবেন কেন? চল তোর খালামণির বাসায় গিয়ে ঘুরে আসি। আদনান গাড়ি চালাতে লাগলো। তিনজন চলে গেল। তিনজন বাসায় গেলে নাবিলা আদনানের খালাকে সালাম দিল। রাকিব বলে উঠল, ওই তুই এসেছিস, আমি তো নিজেই যেতে চাইছিলাম। আমার বাসায় অনেক গেছস, তোদের বাসায় দাওয়াত খাবো। খা, না করলো কে? নাবিলা, তুমি ওদের সাথে রুমে গিয়ে গল্প করো, আমি আমার বোনের রুমে যাচ্ছি। আমি আপনার সাথে যাই বা এখানে বসে থাকি? না, তুমি ওদের সাথে যাও। আদনান রাকিব নাবিলাকে নিয়ে রুমে গেল। আদনান নাবিলার দিকে তাকিয়ে বলল, নিজের জামাইয়ের সাথে আসতে এত ভয় কেন? বারবার এক কথা কেন বলেন? আপনি আমার হাজবেন্ড না, আর না আমি আপনার স্ত্রী। কইল হইল নাকি? আপনি আমার বিয়ে করা বউ। তখন ছোট ছিলাম, ভয়ে ছিলাম, বুঝতে পারি নাই কি করব। এখন বড় হয়েছি তাই বুঝি স্বামীর একটা দায়িত্ব আছে স্ত্রীর প্রতি। আমার লাগবে না, আর আপনার বিয়ে ঠিক হয়েছে, ভুলে যাবেন না। এই রাকিব, তুই পাশের রুমে যা তো। কেন? উনি পাশের রুমে কেন যাবে? আমার বউয়ের সাথে আমার গোপন বিষয়ে কথা থাকতে পারে, ওটাই যা তো। ওকে, যাচ্ছে। রাকিব চলে গেল। নাবিলা চলে যেতে নিলে আদনান নাবিলার দিকে এগিয়ে গিয়ে হাত ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। নাবিলা ভয় চোখ বন্ধ করে বলল, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার সাথে জোর করতে পারেন না। স্ত্রীর অনুমতি ছাড়া কিন্তু স্ত্রীকে টাচ করা লাগে না। স্বামীকে দূরে রাখা লাগে না, এটা জানেন না? আর আমার স্ত্রীকে আমার কিস করতে ইচ্ছে করছে। আপনার উচিত স্বামীর অধিকার তাকে দেওয়া। ছাড়েন প্লিজ, আপনাকে আমি। নাবিলা আর কিছু বলার আগে আদনান নাবিলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা চোখ বড় বড় করে ফেলল। আদনান কোমর চেপে ধরে নিজের সাথে শক্ত করে ধরল। নাবিলা কেঁপে উঠতে লাগলো। 3 মিনিট পর ছেড়ে দিলে নাবিলা কিছু বলতে যাবে, আবারও আদনান ঠোঁট জোড়া নিজের দখলে নিল। 2 মিনিট পর ছেড়ে দিল। নাবিলা আবার কিছু বলার আগে বারবার কিস করতে লাগলো। নাবিলা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি শুরু করছেন? হ্যাঁ, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, সেখানে এসব কি শুরু করছেন? দেখেন, আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি আপনাকে আর চাই না, আমি একা অনেক ভালো আছি। দেখেন, আমি তখন ছোট ছিলাম, আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, তাই আমি পালিয়ে আসি। যদি ম্যাচুরিটি আমার ভিতরে থাকতো তাহলে আমি কখনোই পালিয়ে আসতাম না। স্ত্রী কি জিনিস আমি বুঝতাম না। স্ত্রীকে বিয়ের পরে দূরে সরিয়ে রাখলে আল্লাহ তাআলা নারাজ হয়। আমি আগে ভুল করছি, আমার ভুল আমি শুধরে নিতে চাই। দরকার নাই, আমাকে আপনি ডিভোর্স দিয়ে দেন। আপনার হবু বউ আছে, তাকে নিয়ে ভাবেন। আমাকে নিয়ে ভাবার কোনো মানে হয় না। নাবিলা চলে গেল। আদনান নাবিলার পেছন পেছন গিয়ে নাবিলাকে জোর করে কোলে তুলে নিয়ে রাকিবের খাটে শুয়ে দিয়ে 2 হাত খাটের সাথে চেপে ধরে বলল, আপনাকে আমি ডিভোর্স দিব না। আমি আপনার হয়তো ভালোবাসি। আমি সবসময় আমার কথা ভাবতাম। মাঝে মাঝে আপনি আমার স্বপ্নে আসতেন। আপনি ঘুমের ভিতরে জ্বালিয়েছেন, তাই আমি আমার প্রতিশোধ নিব। আমাকে ছাড়েন বলছি। এই আপনি করবেন না তো। আমি আপনার ছোট, আমাকে তুমি বলবেন। আপনি বলবো কি করবেন? আমিও বারবার কিস করব, আপনি কি করবেন? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কিন্তু আপনার আম্মুকে বলে দিব আপনি আমার সাথে বেয়াদবি করেন। লাভ নাই, আমার আম্মু আমার পুরো ফ্যামিলি জানে আমি কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতে পারি না। সবাই আমার চরিত্রের ব্যাপারে ভালো করে জানে। আইসে চরিত্রবান, হবু বউয়ের হাত জড়িয়ে থাকে।
কিস করে সেই আবার বলে চরিত্রের কথা। নাবিলার কথা বলা দেখে আদনান মিটিমিটি করে বলল, আপনি কি জেলাস ফিল করছেন নাকি? আমি কেন জেলাস ফিল করব? আপনি যা ইচ্ছা করেন, আমার কি তাতে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কোথায়? আদনান নদীর বুকের দিকে যাবে। নাবিলার সাথে সাথে বলল, কত বেয়াদব একটা ছেলে। আরে আজব, আমি তো পোড়া গন্ধ পাচ্ছি এখান থেকে। ভালো হয়েছে, ছাড়েন। না, তুমি করে ডাকেন তাহলে ছাড়বো। পারবো না। তাহলে আমি জোর করে কিস করব। নিজের হবু বউকে করেন গা। আপনি কি চান তুলিকে কিস করি? ওকে, আপনি যা চাইবেন তাই করব। আদনানের কথা শুনে নাবিলা জেলাস ফিল করতে লাগলো। নাবিল আদনানকে বুঝতে না দিয়ে বলল, আপনার হবু বউ আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব? না না, আপনি যদি চান তাহলে ওর কাছে যাব, ওকে এভাবে ধরে সোজা এভাবে কিস করব। কথাটা বলে নাবিলার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা চোখ বন্ধ করে ফেলল। আদনান ছেড়ে দিয়ে বলল, এভাবে কিস করব। ছাড়েন, করেন গা। নাবিলা হাত না ছাড়লে আদনানের আম্মু ডাক দিলে সাথে সাথে আদনান নাবিলাকে ছেড়ে দিল। নাবিলা ছুটে রুম থেকে বের হয়ে গেল। আদনান বের হলে রাকিব বলল, কি করছোস? উনি যদি তোর আম্মুকে বলে দেয়? বলুক গা, চল নিচে যাই। আদনান রাকিব নিচে চলে গেল। আদনানকে খালা বলে ওঠে, কি রে আদনান, এতদিন পর খালামণির কথা মনে পড়লো তো? এসেছি কবে, একবারও তো দেখা করতেও আসলি না। লামনি, তুমি তো জানো আমার কারো বাসায় যেতে ভালো লাগে না। জানি, তাই বলে একবারও আসবি না? এখন তো এসেছি, তাই না? খেয়ে আসো তোমরা। সবাই খেতে বসলো। নাবিলা বসে থাকলে খালামণি বলে, কি ব্যাপার নাবিলা, তুমি আসছো না কেন? ম্যাম, আপনারা খান। আসো বলছি। নাবিলা আসো, এটা তোমার বাড়ি ভেবে নাও। ম্যাম, আমি কাজের লোক, আপনাদের সাথে খাওয়া আমার মোটেও ঠিক হবে না। মার দিব, বেশি কথা বলো। এখানে আসো। আদনান নাবিলার হাত ধরে টেনে নিয়ে যেতে নিল। নাবিলা বারবার ছেড়ে দিতে বলতে লাগলো। আদনান পাশে বসিয়ে দিল। নাবিলা নিচের দিকে তাকিয়ে আছে। খালামণি সবাইকে খাবার দিতে লাগলো। নাবিলা সবার সাথে বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে বসার ঘরে সবার সাথে বসলে হঠাৎ করে রাকিবের আম্মু বাসায় এসেছে। নাবিলাকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে গেল। রাকিবের আব্বু বলতে লাগলো, রাত্রি, আম্মু আমার, তুই আমার বাসায়, আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি। স্যার, কি বলছেন? আমার নাম তো নাবিলা রাত্রি। রাত্রি কেন বলছেন? তুই আমার বড় মেয়ে রাত্রি, যাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। আজ আমি হসপিটালে তোমার পালিত মায়ের সাথে দেখা হয়েছিল। উনি আমাকে সব বলেছে। তুমি তো সব জানতে, আমরা তোমার বাবা মা। তাহলে কেন চুপ করেছিলে? রাকিবের আব্বুর কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। খালামণি বলে ওঠে, কি আমাদের মেয়ে মানে? কি বলছো তুমি? আব্বু, তুমি এইসব কি বলো? উনি আমার বড় আপু মানে। হ্যাঁ, ওই রাত্রি, তার প্রমাণ এইগুলো। এই মালাটা চিনছো? আর ওর হাতে দেখো জন্মদাগ আছে। আর তুমি ওকে চেক করলে বুঝতে পারবে। খালামণি কয়েক পা পিছিয়ে গেল। নাবিলাকে ধরে বলল, আমি তোমার পিঠে দাগ দেখতে চাই, আমার সাথে আসো তো। দেখা লাগবে না, আমি আপনাদের মা বাবা হিসেবে মানি না। আমার নাম নাবিলা রাত্রি না। মা, তুই এমন কেন করছিস? আমরা তোকে কত খুঁজেছি। সন্তানকে যারা আগলে রাখতে পারে না তাদের বাবা মা হিসেবে আমি মানি না। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। আমার বাবা মা আছে, ওনারা আমার সব। খালামণি নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সারা মুখে চুমু দিতে লাগলো আর কান্না করতে করতে বলল, তুই আমাদের ভুল বুঝছিস। সেই দিন অনুষ্ঠানের ভেতরে আমাদের বক্তব্য দেওয়ার ছিল। তোকে রাকিবকে কোলে রেখে দিয়ে বলেছিলাম কোথাও না যেতে। দুজন স্ট্রেস থেকে নেমে এসেছে, দেখি রাকিবকে একজন কোলে নিয়ে আছে। রাকিব অনেক কাঁদছিল জন্য, আর আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাই নাই তোকে। পরে জানতে পারি কিডন্যাপ করা হয়েছে। তাদের কাছে যাওয়ার আগে আমরা জানতে পারি কেউ তোকে নিয়ে চলে গেছে। সেই থেকে আমরা এখনো খুঁজে যাচ্ছি। সত্যি আমরা বাবা মা হিসাবে ব্যর্থ, সত্যি খেয়াল রাখতে পারি নাই। মা প্লিজ, আমাদের ক্ষমা করে দে। রাকিবের আব্বু জড়িয়ে ধরলে নাবিলা কান্না করতে। আগে কেন আমাকে খুঁজে বের করেন নাই? আপনারা জানেন আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে আমার জন্য। আব্বুও মারা গেছে, আম্মু অসুস্থ হয়ে গেছে।
আমি তাদের জীবনে না গেলে তাদের লাইফটা এইভাবে নষ্ট হতো না। সবকিছু এলোমেলো করে দিয়েছে। নাবিলা কান্না করতে লাগলো। খালামণি রাকিবের আব্বু জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। রাকিব নাবিলাকে জড়িয়ে ধরে বলল, আবু প্লিজ তুমি রাগ করে থেকো না। আম্মু আব্বু তোমার জন্য অনেক কান্না করে। আমরা সব সময় তোমাকে খুঁজে থাকতাম। প্লিজ আপু রাগ করে থেকো না। নাবিলা সবার সাথে সব রাগ অভিমান মিটিয়ে নিল। আদনানের আম্মু জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নাবিলা সবার সাথে কথা বলতে লাগলো। আদনান দূরে বসে থেকে বলতে লাগলো, বাহ বাহ আঙ্কেল, মেয়ে পেয়ে আমার দিকে একবার তাকাচ্ছেনও না। আদনানের কথা শুনে রাকিবের আব্বু বলে, তোমার উপরে রাগ করে আছি। আপনার অফিসে গেছিলাম তো, বাট আপনি ছিলেন না, সেখানে কি আমার দোষ? কবে? গতকাল। ও, আমি হয়তো মিটিং চলে গিয়েছিলাম। আম্মু বাসায় যাবে না? অনেক রাত তো হয়ে গেল। আজকে এখানে থাকবে। এত বাসায় বাসায় যাওয়ার চিন্তা করো কেন? খালামণির কাছে কি থাকতে মন চায় না নাকি? তাহলে গুড নাইট। রাকিব চলো, সকালে বের হওয়া লাগবে। কোথায় যাবে? ট্যুরে যাব। বন্ধুদের সাথে যাবে নাকি? হুম। আদনান রাকিব কথাগুলো বলে রুমে গেল। দুজন শুয়ে থেকে কথা বলতে লাগলো। তুই আমার দুলাভাই হয়ে গেলে বিষয়টা মানতে পারছি না। তুই আমার বোনকে কষ্ট দিছোস, তোকে কষ্ট পেতে হবে। বোন হয়েছে জন্য কি পোল্টি খাচ্ছিস নাকি? আমি আগে যদি জানতাম ওইটা আমার নিজের বড় বোন, তাহলে আমি তোকে মেরে ভর্তা বানিয়ে দিতাম। দেখ, তুই যদি আমার বোনকে ভালো না বাসোস, তাহলে আমার বোনকে ছেড়ে দে। আমি আমার বোনকে ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। তোর ভাবি তো একটা রাক্ষসী মহিলা। ব্যবহার ভালো দেখলে কি হবে? শয়তানের নানি উনি। কি বলতে চাস? মুখ সামলিয়ে কথা বল। আমি তোর বোনকে ছাড়বো না। তুই আমার আপুর স্বামী হওয়ার যোগ্য না। তুই নিজেকে কি ভাবুস? হ্যাঁ, যে ছেলে বিয়ে করে বউ রেখে বাসর ঘর থেকে পালিয়ে যায়, সেই ছেলে একবার ভাবে না আমি চলে গেলে ওই মেয়েটার কি হবে? গ্রামের মানুষজনের ব্যাপার জানার পর কোন হিসাবে তুই পালিয়ে আসলি? আমার বোনের যদি কিছু হইতো তখন কি হইতো? আমার বোন কত কিছু সহ্য করেছে। দুজন উঠে ঝগড়া করতে লাগলো। আদনান বলতে লাগলো, আমি তখন ছোট, এসএসসি পরীক্ষার পর ছুটি পেয়েছিলাম, গ্রামে ট্যুরে গেছিলাম। পানির পিপাসা পেয়েছিল বলে ওই বাড়িতে ঢুকেছিলাম। ওনার রুমে বসতে দিয়েছিল। সেখানে গ্রামের মানুষ আমাদের নামে বাজে কথা বলে বিয়ে দিয়ে দিল। সেখানে আমি কি করব? আমি চিনি না জানি না, তার সাথে থাকবো নাকি? আর বউ নিয়ে বাসায় আসলে আমার ফ্যামিলি মেনে নিত নাকি? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আমি নিজের খরচ ফ্যামিলি থেকে নেই, সেখানে বউয়ের খরচ কিভাবে চালাতাম? রাকিব কলার ধরে বলল, তাই বলে বউকে রেখে পালিয়ে এসে বীর পুরুষ পরিচয় দিছোস? খালামুনি বলার পর খালামুনি তো বউকে নিয়ে আসতে বলছিল, তুই নিয়ে আসিস নাই। তুই লন্ডনে চলে গেছোস। একবার আপুর খবর নিছোস? আবার তোর বাসার আপুর কাজের লোক হয়ে আছে। তুই তারপরও কাউকে বলিস নাই। নাটক করস রুমে আর ভালোবাসা দেখাস। নিজের বউকে কারোর সামনে পরিচয় দিতে পারস না, সেখানে আবার বড় বড় কথা। রাকিবের কথা শুনে আদনান বলে ওঠে, আমার জায়গায় তুই থাকলে কি করতি? আমি সবার সামনে আমার স্ত্রীকে সামনে নিয়ে আসতাম। শোন, তুই মোটেও আমার বোনের যোগ্য না। আমার বোন ভালোর জন্য এখনো কাজের লোক হয়ে আছে। অন্য কোনো মেয়ে হইলে নিজের অধিকার বুঝে নিত। আমার এত ভালো বোনের তোর মতো কাপুরুষের হাতে তুলে দিব না। আমি এই বিয়ে মানি না। আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব না। তুই যা মন চাই কর গিয়ে। আমি আমার স্ত্রীকে কখনোই ছাড়বো না। চুপ কর, তোর মুখে এসব কথা শুনলে রাগ হচ্ছে। তোর রাগ দেখে আমার লাভ নাই। ছোটর মতো থাক। আমি তোর থেকে ম্যাচিউরিটি আছি। তোর মতো না যে মা বাবা যা বলবে ওইটা শোনা লাগবে। দুজন ঝগড়া করতে করতে মারামারি দিতে লাগলো। ঘরের ভিতর ভাঙচুরের শব্দ শুনে নিচ থেকে সবাই দৌড়ে উপরে আসলো। দুজনকে এভাবে মারামারি করতে দেখে দৌড়ে গিয়ে দুজনকে ধরে আলাদা করে দিতে লাগলো। রাকিব বলতে লাগলো, আব্বু আমাকে ছাড়ো, ওই আমার বোনের নখেরও যোগ্য না। ও এসেছে আমার বোনের হাজবেন্ড হতে। শালা কাপুরুষ, বউকে রেখে বালাই। আম্মু খালামণি ছাড়ো, আমি ওকে মেরে ফেলবো। ওই ছোটর মতো থাকতে বলো। আমি আমার স্ত্রীকে কি করব না করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। ওই কথা বলার কে? কিসের স্ত্রী রে? একদম আমার বোনকে স্ত্রী বলবে না। তোর সাথে আমার বোনের আমি থাকতে দিব না। ডিভোর্স লেটার আমি বানিয়ে নিয়ে আসবই তোর সাথে, তাও থাকতে দিব না। তুই কে রে আমাদের মাঝে কথা বলস? তোর বোন কিছু বলে না, তুই এত কথা বলস কেন? দুজন ছুটে একে অপরকে মারতে লাগলো। নাবিলা চিৎকার দিয়ে বলল, প্লিজ তোমরা থামবে?
এসব কি কথা হচ্ছে? কে কার জামাই, কে কার বউ? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কেউ বোঝাবে? রাকিব ভাই আমার, শান্ত হও। আর আপনি প্লিজ থামুন। ওকে মেরে কি অবস্থা করছেন? আপনি আপনার ভাইয়ের ক্ষতি দেখলেন, আমাকে মারলো, ওইদিকে আপনার খেয়াল নাই। থাকেন আপনি আপনার ভাইকে নিয়ে। আদনান রেগে বের হয়ে যেতে লাগলো। আদনানকে থামাতে গেলে আদনান আরো কথা না শুনে বের হয়ে গেল। রাকিব আদনানের আম্মুকে বলল, খালামণি, তুমি নিজের ছেলেকে তুলির সাথে বিয়ে দাও তাড়াতাড়ি। আমার বোনের সাথে তোমার ছেলের বিয়ে হয়েছিল। আমি আমার বোনকে আপনার ছেলের হাতে দিব না। ওই আমার বোনের জন্য একদম পারফেক্ট না। আমি ভাই হয়ে আমার বোনকে যাত্রার হাতে তুলে দিতে পারি না। রাকিবের কথা শুনে খালামণি মারতে যাবে, নাবিলা খালামণিকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আম্মু, আম্মু প্লিজ থামো। আপনারা একটু বাইরে যান, আমি রাকিবের সাথে কথা বলবো। সবাই চলে গেল। নাবিলা রাকিবকে ধরে খাটে বসিয়ে বলল, ভাই আমার, শান্ত হও। আমি জানি তোমার রাগ হচ্ছে, তুমি আমার ভালোর জন্য ঝামেলা করছো। আচ্ছা একটা কথা বলো তো, ওনার সাথে তুমি তো ছোটবেলা থেকেই থাকো, তুমি তার বেস্ট ফ্রেন্ড, তুমি নিশ্চয়ই জানো ওর চরিত্র কেমন, ও আসলে কেমন মানুষ। হ্যাঁ জানি, বাট ওর সাথে আমি তোকে থাকতে দিব না। ওই একটা ভীতু, ওর মতো ছেলে তোমার যোগ্য না আপু। ওকে মানলাম, উনি আমার যোগ্য না। ওকে আমি গেলাম না ওনার কাছে। আগে বলো তো, ছেলে হিসেবে কেমন? মেয়েদের প্রতি দুর্বল নাকি? তোমরা তো বিদেশে থাকছো, আমি শুনেছি নাইট ক্লাবে গিয়ে ছেলে মেয়ে নেশা করে মাতলামো করে নাচ করে। আদনানও কি তাই করে? পড়াশোনা বাদ দিয়ে কি এইসব করছে নাকি? না, আদনান ওইসব করে না। ও ভালো আছে, মেয়েদের থেকে দূরে থাকে। ও, ওই কি নেশা করে? না, বাট মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে বাধ্য হয়ে করতে হয়েছে 4 বার। তাছাড়া ওইসবের মধ্যে আমরা যাই না। ও আচ্ছা, ওই বড়দের সাথে কি বেয়াদবি করে? কারোর সাথে ঠিকঠাক ভাবে কথা বলে না নাকি? কাউকে সম্মান করে না মনে হয়, তাই না? না, ওই রকম না। আদনান বড়দের মুখের উপরে কথা বলে না। বেশি রেগে গেলে এই নিজেকে ঠিক রাখতে পারে না। আর রাগ রাগ ভেঙে গেলে মাটির মানুষ হয়ে যায়, যেটা আমার কাছে বিরক্ত লাগে। বাট তুমি এই বিষয়টা এইগুলো কেন জিজ্ঞেস করছো? ওই যেমনই হোক, আমি ওর সাথে তোমাকে থাকতে দিব না। তুমি ওকে ডিভোর্স দিবে। যে ছেলে নিজের বউকে রেখে পালাই, বউকে কাজের লোক দেখলেও কাউকে বলার সাহস পায় না, স্ত্রীর পরিচয় দেওয়ার সাহস নাই, ও ও কেন স্ত্রী বলে চিল্লায়? নাবিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুমি আমাকে কি ধরনের ছেলের সাথে বিয়ে দিতে চাও? যে ছেলে তোমাকে ভালো রাখবে, তোমাকে কষ্ট পেতে দিবে না, তেমন ছেলে আমি তোমার জন্য নিয়ে আসবো। ওর মতো ভীতু ছেলেকে দুলাভাই হিসেবে চায় না। আদনান তো ভালো ছেলে, তুমি নিজেই তো বলো। একটা মেয়ে চায় তার হাজবেন্ড তাকে ভালোবাসবে, অন্য নারীতে আসক্ত হবে না, নেশা কোনো কিছুর ভেতরে থাকবে না, শুধু স্ত্রীকে ভালোবাসবে। সেখানে আদনানও তো তেমন, তাই না? দেখো তোমার রাগ হওয়া খুব স্বাভাবিক, বাট আদনানের উপরে আমি পারলে কিন্তু রেগে থাকতে পারতাম। বাট আমি কেন রাগ করি না জানো? কারণ আদনান তখন ছোট মানুষ। ওই কিভাবে আমাকে নিয়ে এখানে আসবে? ওর বাবা মা আমাকে কখনোই মেনে নিত না। ওর বড় ছেলে মেয়ে থাকতে ছোট ছেলে যে কলেজে ওঠে নাই সেই বিয়ে করছে, ওইটা কেউ মেনে নিবে কি? উল্টো ওরা আমাকে আরো খারাপ ভাবতো। আমি আদনানকে ফাঁসিয়ে বিয়ে করেছি, আরো বেশি বাজে কথা বলতো। সব মানলাম। এখন যে তোমাকে কাজের লোক হিসাবে দেখলো, ওই ওই কোনো হিসাবে তোমাকে স্ত্রীর অধিকার দেখায় না। এখন কেউ মেনে না নিলেও আদনান তোমাকে নিয়ে একাও থাকতে পারবে। আমাদের পড়াশোনা শেষ, আমরা চাইলে যেখানে ইচ্ছা চাকরি নিতে পারবো। এইটা ঠিক, বাট আদনান তো জানেও না আমি ওকে ভালোবাসি কিনা। ওই জানে আমি ওকে ভালোবাসি না। একটা জিনিস বোঝো, তুমি যাকে ভালোবাসো যদি সেই মানুষটা তোমার হাত না ধরে, তুমি শিওর সেই তোমাকে চাই কিনা? হুদাই যদি বলো ওই আমার স্ত্রী, তোমরা মেনে নাও, এখন সবাই তোমাকে বের করে দিল, অথচ ওই মেয়েটা তোমার সাথে না গিয়ে উল্টো তোমার উপরে রাগ দেখালো, তোমাকে দোষী বানালো, তখন কেমন হয়ে যাবে না? আদনান হয়তো আগে দেখতে চাচ্ছে আমি ওর পাশে সারা জীবন থাকতে পারবো কিনা, তাহলে একটা পদক্ষেপ নিবে। নাবিলা রাকিবকে বোঝাতে লাগলো। রাকিব নিজের ভুল বুঝতে পারলো। রাকিব বলে উঠল, আমি ওকে না বুঝে মারলাম, অনেক কথা বলছি। আমি কি করব? আমার রাগ উঠে গেছিল। তোমার দিকে তুমি ঠিক আছো, ওর দিকে ওই। ওকে কল দাও, সরি বলে হয়ে যাবে। ওই রেগে আছে, কল ধরবে না। আমাকে নাম্বার দাও, আমি কল দেই। কারোর ফোন ধরবে না, উল্টো রেগে ফোন ভেঙে ফেলবে। তার থেকে কল না দেওয়াই
দেওয়া ভালো। সকালে গিয়ে ঠিক করে নিব। আচ্ছা আপু, তুমি যাও, ঘুমাও। আমার টেনশন হচ্ছে উনি বাসায় যাবে নাকি কোথাও আবার চলে যাবে। নদীর পাড়ে চলে যাবে। আমাকে নিয়ে চলো তো। আমি কথা বললে শুনবে না, আরো রেগে যাবে আমাকে দেখলে। আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছো। আচ্ছা চলো। বাইকে করে দুজন নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে কিছু দূর নামিয়ে দিয়ে বলল, ওই যে ওইখানে বসে আসতে। কই? ওখানে তো অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। ওয়েট। রাকিব আদনানকে SMS দিলে ফোনের স্ক্রিন চালু হয়ে গেল। ফোনের আলোতে আদনানের মুখ দেখা গেল। আদনান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাকিব বলে উঠল, আপু আমি আসছি। আর শোনো, তুমি কিছু বলার দরকার নাই, চুপচাপ বসে থাকো। ওকে। রাকিব চলে গেল। নাবিলা আদনানের পাশে গিয়ে বসলে আদনান চমকে গেল। আদনান বলল, এই কে? আমি ভূত, আপনার ঘাড় মোটকে দিব। বউয়ের উপরে রাগ করে বের হয়ে আসার সাহস কোথায় পেলেন? ও আপনি এখানে কি করেন? এত রাতে এখানে এসেছেন, ঠিক করেন নাই। জামাই বাহিরে থাকবে আর আমি ঘরে নিশ্চিন্তে ঘুমাবো নাকি? কে আপনার স্বামী? আপনার ভাই তো আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনিও তো রাজি আছেন। নাবিলা আদনানের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। আদনান কিছু না বলে চুপচাপ বসে থাকলো। নাবিলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কখন তোমাকে বলেছি আমি ডিভোর্স দিতে রাজি? আপনি মুখে প্রকাশ না করলেও ব্যবহারে তো প্রকাশ করেছেন। এই জন্যই বলে পিচ্চিরা বুঝে কম, চিল্লায় বেশি। আমি এখন ছোট নাই, ঠিক বুঝছি। খুব বেশি বুঝো। হ্যাঁ। আদনান হ্যাঁ বলে হঠাৎ নাবিলার দিকে তাকালে নাবিলা হাসতে লাগলো। আদনান বলে, একদম না, আমাকে ফাঁসানো হয়েছে। তুমি নিজেই স্বীকার করছো। নাবিলা জোরে জোরে হাসতে লাগলো। আদনান নাবিলার হাসির শব্দ শুনে নিজেরও হাসি আসলো। আদনান ফোনের আলো নাবিলার দিকে ধরলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। নাবিলা হাসি থামিয়ে বলল, এইভাবে কি দেখো, ফোন বন্ধ করো। আপনি হাসলে অনেক সুন্দর লাগে। তাই নাকি? হুম। বাসায় চলো না। এখানে অন্ধকারের ভেতরে সাপ পোকা কামড় দিলে কি হবে বুঝতে পারছো? আর ভূত যদি আসে? ভূত ভূত। আদনানের কথা শুনে নাবিলা ভয়ে আদনানকে জড়িয়ে ধরলো। আদনান ঘাড়ের উপরে পড়ে গেল। নাবিলা আদনানের বুকে মুখ লুকিয়ে বলল, আদনান প্লিজ চলো এখান থেকে, আমাদের ঘাড় মটকিয়ে দিবে। বাচ্চা কাচ্চার মুখ না দেখে আমি মরতে চাই না। নাবিলার কথা শুনে আদনান ফিক করে হেসে দিল। নাবিলা নিজের কথা ভাবতে লজ্জা পেয়ে গেল। আদনানের বুকে কিল ঘুষি দিয়ে বলল, হাসা বন্ধ করবে? চলো না যাই। না, আপনাকে জড়িয়ে ধরে এখানে থাকতে ভালোই লাগছে। আচ্ছা চলেন। আমার ভালো লাগছে না, অনেক শীত লাগছে। প্লিজ চলো না, অন্য একদিন আসবো। আচ্ছা চলেন। আদনানের উপর থেকে নাবিলা উঠে পড়ল। আদনান ফোনে লাইট জ্বালিয়ে দিয়ে নাবিলার হাত দিয়ে কোলে তুলে নিল। নাবিলা আদনানের গলা জড়িয়ে ধরে যেতে লাগলো। আদনানের গালে চুমু দিয়ে বুকে মুখ লুকালো। আদনান হেসে বলল, ভাই বলে ডিভোর্স দিতে আর বোন এসেছে রোম্যান্স করতে। চুপ করো রাকিব, ছোট তোমাদের মাথায় কোনো বুদ্ধি আছে নাকি? শুধু রাগ করতে পারো। যত বুদ্ধি নাবিলা ম্যামের আছে। জি আচ্ছা, নামিয়ে দাও, তোমার তো কষ্ট হচ্ছে। বউকে কোলে করে নিতে আবার কিসের কষ্ট? রাস্তায় গিয়ে নামিয়ে দিব। আর তোমাকে রাকিব নিয়ে এসেছে, তাই না? তুমি কিভাবে বুঝলে? রাকিব ছাড়া কেউ জানে না আমি এখানে আসব। এই তো ভালো ফ্রেন্ডশিপ। আমার জন্য মারামারি হইল। ওই ঠিক বলছে, খারাপ বলে নাই। আমি কাজটা তো ঠিক করি নাই। আই এম সরি। এত ভালো ফ্রেন্ডশিপ আমার জন্য মারামারি হইল। আমি তোমার উপরে রাগ করি নাই, বাট এখন থেকে যদি তুমি আমার মনে আঘাত দাও তাহলে কখনোই আমার দেখা পাবে না। কি বলো? কোথায় যাবে শুনি? অনেক দূর হারিয়ে যাব, যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। বাজে কথা বলো না, নামো, হাঁটতে হবে। আদনান নাবিলা দুজন হাঁটতে লাগলো। আদনান নাবিলা হাত ধরে হাঁটতে লাগলো। আদনানের হাত শক্ত করে ধরে বলল, আমার হাতটা এভাবে সারা জীবন শক্ত করে ধরে থাকতে পারবে তো? কখনো আমার হাত ছেড়ে দিবে না তো? কখনোই দিব না। এই হাত সারা জীবন শক্ত করে ধরে থাকবো। দুজন হাঁটতে লাগলো। নাবিলা আদনানের বাহু জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল, তোমার সাথে এভাবে হাঁটতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে এই পথ যেন শেষ না হয়। আমার অনেক ভালো লাগছে। আমরা মাঝে মাঝে এভাবে হাত ধরে হাঁটতে বের হব, ঠিক আছে? ওকে। দুজন হাঁটতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর নাবিলা ক্লান্ত হয়ে গেলে আদনান কোলে তুলে নিল। 15 মিনিট গেটে দুজন বসার সামনে চলে গেল। রাকিবকে কল দিয়ে রাকিব ঘুম ঘুম কণ্ঠে বলল, কে? আমি আদনান, নিচে এসেছি, গেট খুলে দিয়ে যা। রাকিব আদনানের কণ্ঠ শুনে ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, আসার সময় হইলো, তাহলে এত সময় লাগে? হেঁটে আসলে সময় লাগবে না নাকি? গেট খুলতে আসবি নাকি? আমি বাসায় চলে যাব।
আসছি, এত রাগ দেখাবি না তো, মুখে ব্যথা করতেছে। আমার তো ব্যথা নাই। আসছি। রাকিব চাবি নিয়ে নিচে চলে আসলো। গেট খুলে দিলেই দুজন ভেতরে গেল। রাকিব আদনানকে বলল, তাড়াতাড়ি চল, ঘুমের 12টা বাজিয়ে দিছস। সকালে তোর কপালে দুঃখ আছে। উঠতে পারলে হইল। তিনজন বাসার ভিতর চলে গেল। রাকিব ওর রুমে চলে গেল। পাশের রুমে আদনান নাবিলা চলে গেল। দুজন ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বের হলো। দুজন খাটে শুয়ে পড়ল। আদনান নাবিলার বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নাবিলা আদনানের মাথার হাত বুলিয়ে দিতেই লাগলো। আদনান নাবিলার ঠোঁটে হালকা করে কিস করে বলল, জান, বাবা হওয়ার ব্যস্ত করি। দূর ফাজিল, কি বলো? চলো না একটু সুখের সাগরে ভেসে আসি। নাবিলা লজ্জা পেয়ে গেল। আদনান নাবিলার উপর উঠে 2 হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। নাবিলা চোখ বন্ধ করে আদনানের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। নাবিলার গলায় কিস করলে নাবিলা আদনানের চুল খামচে দিয়ে ধরলো। নাবিলা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদনানের উপর উঠে আদর করতে লাগলো। দুজন আস্তে আস্তে অন্য জগতে হারিয়ে যেতে লাগলো। দুজন একে অপরের আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নাবিলা আদনানের বুকের উপর মুখ লুকিয়ে শুয়ে থাকলো। আদনান নাবিলার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, জান, আবার আদর করি। একদম না, ঘুম পাচ্ছে, আর 2 ঘন্টা ঘুমাতে পারবো। ঘুমাও প্লিজ জান। একদিন স্কুলে না গেলে কিছু হবে না, বরকে আদর করতে দেওয়া লাগে। মার দিব, ঘুমাও বলছি। ওকে, গুড নাইট। এদিকে আদনান মন খারাপ করলে নাবিলা আদনানের বুকের ওপর থেকে মুখ তুলে চুমু দিয়ে বলল, জান পাখিটা রাগ করে না। কত সময় আছে বলো? আমি তো আর হারিয়ে যাচ্ছি না। আমি কি তোমার গার্লফ্রেন্ড যে হারিয়ে যাব? আমি তোমার বউ, সব সময় তোমার আশেপাশে থাকবো। আদনান নাবিলার কথা শুনে কপালে চুমু দিয়ে বলল, তাই তো, বাট জান, আমি তো 8 দিনের জন্য ট্যুরে যাব। ট্যুর থেকে আসলে আদর করব, এখন ঘুমাও। ওকে। আদনান নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম দরজা টাকানোর শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দুজন লাফ দিয়ে উঠে পড়ল। নিজেদের ঠিক করে নিল। আদনান দরজা খুলে দিল। রাকিব বলল, ওই যাবি নাকি? যাব তো। তাড়াতাড়ি রেডি হয়ে বাসায় গিয়ে লাগেজ গোছাবি কখন? কত বাজে? এখনো 1 ঘন্টা আছে। তুই কি রেডি হয়েছিস নাকি? আচ্ছা, ব্যাগ গোছানো শেষ, রেডি হয়ে গেছি। তুই তাহলে বাইক বের কর, আমি আসছি। রাকিব চলে গেল। আদনান নাবিলার কাছে গেলে নাবিলা আদনানকে জড়িয়ে ধরে বলল, না গেলে হয় না? অনেকদিন পর ফ্রেন্ডরা একসাথে ঘুরতে যাব, তাই মিস করতে চাচ্ছি না। তুমি ভালো থেকো আর নিজের যত্ন নিও। তোমাকে অনেক মিস করব। আরে পাগলি, আমি তো ভিডিও কলে তোমার সাথে থাকার চেষ্টা করব তো। শোনো, আমার হক যেন নষ্ট করো না। যেমন যাচ্ছ তেমন ফিরে আসবে। একদম দরকার ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলবে না, বেশি হাসাহাসি করবে না। ওকে বাবা, আচ্ছা আমি তাহলে আসছি। আদনান নাবিলার কপালে চুমু দিয়ে চলে গেল। আদনান নিচে গিয়ে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আদনান রাকিবের বাইকে উঠে বাসায় চলে গেল। বাসায় গিয়ে গোসল করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। 8 দিন পর রাকিব আদনান বাসায় ফিরল। দুজন ভেতরে ঢুকতেই সোজা গ্লাস এসেছে আদনানের পায়ের কাছে এসে পড়ল। সামনের দিকে তাকাতে তুলে নাবিলাকে বলছে, তোর সাহস কি করে হয় আমার হবু হাজবেন্ডের ঘরে গিয়ে ওর ছবি বুকে জড়িয়ে শুয়ে থাকস? তোর এত বড় সাহস কে দিয়েছে? আন্টি তোকে প্রশ্রয় দেওয়ার জন্য মাথায় উঠে গেছস। সরি ম্যাম। তুলে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে রাকিব গিয়ে তুলির গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই কে রে? আমার বোনের গায়ে হাত তুলতে চাস? তোকে এই অধিকার কে দিছে রে? রাকিবের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপা রেগে রাকিবকে বলল, তোমার অত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলো? আপনার বোন কোন হিসাবে আমার বোনকে থাপ্পড় মারতে যায়? এই তোমার বোন কবে হইল? হ্যাঁ, কাজের লোকের থেকে কি আমার বোনের কোনো মূল্য নেই নাকি? আদনান, এখন যদি চুপ করে থাকো, আল্লাহর কসম আমি আমার বোনকে নিয়ে এখান থেকে চলে যাব। নিজেদের কি মনে করস অহংকারী দলগুলো কথাকার? রাকিবের কথা শুনে রাতুল রাকিবের গালে থাপ্পড় মেরে বলল, বেয়াদব হয়ে গেছস নাকি? আদনান কি বলবে রে? তোর সাহস কি করে হয় আমার স্ত্রীর সাথে বেয়াদবি করার? ভাইয়া, রাকিব কি বিয়াদবি করছে? ওকে থাপ্পড় কেন দিলে? বন্ধুর প্রতি বেশি মায়া জাগছে নাকি? অন্যায়ভাবে মারবে, সেইটা কোনোভাবে মেনে নিব না আমি। কি করবি? হ্যাঁ, রাকিব বাদ দে, নাবিলা রুমে চলো। আদনান নাবিলা হাত ধরলে তুলে আদনানের হাত ধরে বলল, তুমি ওর হাত কেন ধরেছ? আমি তোমার হবু বউ। আমি হাত ধরলে তোমার এত সমস্যা, আর তুমি
একটা কাজের লোকের হাত ধরতে শরম করছো না? না, একদম করছে না। আদনান, এসব কি ধরনের কথা বলো? আব্বু, আপনি কিছু বলছেন না কেন? আদনানের আব্বু সবাইকে ধমক দিয়ে বলে, এই চুপ, সব চুপ থাকো, কি হচ্ছে এসব? আদনান নাবিলার হাত ছাড়, কি শুরু করছোস? ছাড়তে পারছি না, এখানে সবাই আছে। আমি একটা কথা বলতে চাই। কি বলবি? আব্বু, আমি তুলিকে বিয়ে করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আদনানের কথা শুনে সবাই রাগে আদনানের দিকে তাকালো। আদনানের আব্বু রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আদনানের আম্মু বাসার ভেতরে ঢুকে বলল, কি হচ্ছে এসব? তুমি আদনানকে মারছো কেন? আমাকে বলে তুলিকে নাকি ও বিয়ে করবে না। আমি তুলির সাথে ওর বিয়ে ঠিক করেছি, আর এখন বলে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, পারবে না। তুমি ওকে না জানিয়ে হুট করে বিয়ে ঠিক করো কেন? তোমাকে না বারবার বললাম যে আদনানকে জিজ্ঞেস করে ঠিক করো। তুমি আমার কথা না শুনে ঠিক করে দিলে। আন্টি, আপনি চান না আমি আপনার ছেলের বউ হই? দেখো তুলি, আমি তোমাকে মেয়ের মতো দেখি। তুমি আমাদের জিয়ারি, আর তার থেকে বড় কথা, আমার ছেলের বউ আছে। সেখানে আমি তোমাকে কিভাবে আমার ছেলের বউ বানাবো? আদনানের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এমন বাসার ভেতরে ঢুকলো। আদনানের আব্বু রাগে থাপ্পড় মারতে যাবে, আদনান সাথে সাথে হাত ধরে বলল, আব্বু, অনেক হয়েছে, এই হুটহাট করে আম্মুকে মারা বন্ধ করেন। এতদিন কিছু বলি নাই, চুপচাপ সহ্য করছি। আর না, আপনি আর আম্মুর শরীরে হাত তুলবেন না। আদনানের আব্বু আদনানের গলা চেপে ধরে বলে, তোর সাহস দেখে আমি বাঁচি না, আমার হাত ধরোস? মা ছেলের মুখে কথা ফুটেছে খুব, তাই না? নাবিলা রাকিব আদনানের আম্মু আদনানের আব্বুকে ধরে বলতে লাগলো, স্যার প্লিজ ছেড়ে দেন আদনানকে, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ ওকে ছেড়ে দেন। আদনানকে ছাড়ো বলছি। আদনানের আম্মু ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আদনান কাশতে লাগলো। নাবিলা আদনানকে ধরে বলতে লাগলো, প্লিজ আপনারা থামেন। এই মেয়ে, তুই এখান থেকে ছড়, তোর জন্যই সব সমস্যা হচ্ছে। আমি আগেই বলেছিলাম আদনানের রুমে এত ঘন ঘন যায় কেন, আর গেলে আসে না কেন। আদনানকে আম্মুকে এই মেয়ে বশ করেছে। ভাবি চুপ করেন, ওই আমার স্ত্রী, আর আমার স্ত্রী আমার কাছে যাবে না তো কার কাছে যাবে? আদনানের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। তুলি বলে ওঠে, আদনান, এসব কি বলো? ওই তোমার স্ত্রী কিভাবে হয়? ওর সাথে তো তোমার পরিচয় হইল 3 দিন হইল, এর ভিতরে ওই তোমার স্ত্রী কিভাবে হয়? 7 বছর আগে আমাদের বিয়ে হয়ে গেছে। আদনান কথাগুলো শুনে সবাই কয়েক পা পিছিয়ে গেল। আদনানের আব্বু বলে, কি আমাদের না জানি তুই 7 বছর আগে বিয়ে করে নিয়েছিস? এই তোমার ছেলে এটাকে নিয়ে খুব গর্ববোধ করো? বাবা মা বেঁচে থাকতে কাউকে না জানি বিয়ে করে? প্লিজ শান্ত হও, আমি সব খুলে বলছি। আদনানের আম্মু প্রথম থেকে সব খুলে বলে। আদনানের আব্বু বলে, আমি এ বিয়ে মানি না। কিসের বিয়ে? আদনান, তুই এ মেয়েকে ডিভোর্স দিবি। আদনান নাবিলার হাত ধরে বলে, এই হাত ছেড়ে দেওয়ার জন্য ধরি নাই। আমি আমার স্ত্রীকে ডিভোর্স কেন দিতে যাব? আপনাদের সমস্যা থাকলে মেনে নিয়েন না, আমার তো আমার স্ত্রীকে নিয়ে সমস্যা নাই। দেখো, যেভাবে হোক ওদের বিয়েটা হয়ে গেছে। ওদের একে অপরকে নিয়ে সমস্যা না থাকলে আমরা কেন বাধা হয়ে দাঁড়াবো বলো তো? আর নাবিলা আর কেউ না। নাবিলা আমার ভাগ্নি মেজো আফার মেয়ে, যে ছোটবেলায় হারিয়ে গেছিল, ওই সেই রাত্রি। আদনানের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রূপা বলে, তাহলে এই ব্যাপার। আব্বু দেখেন, খালামণি ইচ্ছে করে তার মেয়েকে আপনাদের বাসায় পাঠিয়েছে, আর আদনানের মন জোগাড় করার জন্য। আদনানের সাথে মেয়ের সম্পর্ক ভালো করলে তো অর্ধেক সম্পদ তো তার মেয়ে হয়ে যাবে। দেখেন, ওনাকে ভালো বললেন কি না বুদ্ধি খাটিয়েছে। জাস্ট শাট আপ ভাবি, আপনাকে অনেক সহ্য করেছি। আমার আম্মুকে নিয়ে কোনো বাজে কথা আপনার মুখ থেকে আমি শুনতে চাই না। চুপ, তোরা মা মেয়ে মিলে আমার ভাইয়ের মাথা নষ্ট করছোস। আর আম্মু, তুমি নিজের ভাগ্নিকে দেখে সব মেনে নিলে? আদনানের আব্বু বলে, প্ল্যান করে কোনো লাভ নেই। আদনান, তোর কাছে 2টা অপশন থাকবে। 1, তুই এই মেয়েকে ডিভোর্স দিয়ে তুলিকে বিয়ে করবি। আর 2, এই মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাবি। আর তোর হয়ে যে কথা বলবে তাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আদনান ওর আব্বুর কথা শুনে বলল, আমার আপনার সম্পদের উপরে কোনো লোভ নাই। এতদিন আপনার উপরে কোনো কথা বলি নাই। এর মানে এইটা ভেবে নিয়েন না যে আপনার সম্পদের জন্য ভালো ব্যবহার করছি বা চুপ থাকছি। আম্মুর গায়ে হাত তুলেন দেখে আমি চুপ ছিলাম, ঝামেলা চাইতাম না। আদনানের আব্বু বলে, এত কথা শুনতে চাই না, কোনোটাই বেছে নিবি সেটা বল। আদনান, 1 নাম্বারটা বেছে নাও। আমি চাই না আমার জন্য তোমাদের ভেতরে কোনো ঝামেলা হোক। আদনানের আব্বু,
তুমি কিন্তু বেশি বেশি করছো। কি হলো, তুই চুপ করে আছোস কেন? কোনটা নিবি বল। আদনান ওর আব্বু আম্মু সবার দিকে তাকালো। আদনানের আব্বু বলে, আমি জানি আমার ছেলে এক বেছে নিবে। আদনান ওর হাত ধরলে সব কিছু হারিয়ে ফেলতে হবে। আর যদি তুলিকে বিয়ে করস, যা পাবি তোর থেকে বেশি কিছু পাবি। আদনান নাবিলার হাতের দিকে তাকালো। নাবিলা আদনানের হাত ছেড়ে দিলে। আদনান নাবিলার হাত ধরে বলল, আমার সাথে ছোট করে থাকতে পারবে কি? কিছুদিন কষ্ট হবে, পরে আমি জবে জয়েন করে নিলে তোমার সব চাহিদা মিটাতে পারবো। তুমি কি আমার সাথে সারা জীবনের মতো থাকতে পারবে? আদনান, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি আমাকে ছেড়ে দাও। আমার জন্য তোমার পুরো ফ্যামিলিটা ছাড়তে হবে। আমি এটা চাই না। প্লিজ তুমি আমার হাতটা ছাড়ো। আমি কি বলছি কানে শুনছো? তুমি আমার সাথে সারা জীবনের মতো থাকবে নাকি না? না, থাকবো না। হাত ছাড়ো। তোমার যদি কিছু না থাকে তাহলে তোমার সাথে থেকে আমার কি লাভ? জীবনে অনেক কষ্ট করছি, আর করতে চাই না। ফুটপাতে থাকার চেয়ে নিজের বাপের বাড়ি থাকা অনেক ভালো। নাবিলার কথা শুনে আদনান থমকে গেল। নাবিলার দিকে তাকিয়ে বলল, তুমি হাত ছেড়ে দিয়ে চলে গেলেও আমি এই বাড়ি থাকবো না। ওকে রাকিব, ওকে নিয়ে চলে যা। আদনান রাকিবের হাত দিয়ে চলে যেতে নিলে। আদনানের আম্মু বলে উঠল, আদনান দাঁড়া, আমিও যাব। আমার আর এই ফ্যামিলিতে থাকার কোনো ইচ্ছে নাই, অনেক হয়েছে, আর না। ভাইয়া, আম্মু, আমিও তোমাদের সাথে যাব। আমাকে একা রেখে যাও না। আব্বু, ভাইয়া ভাবি অনেক পচা। ওনারা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। আব্বু মোটেও আমাদের ভালোবাসে না। আব্বু সবসময় নিজের স্বার্থ বোঝে। ভাইয়া, আমাকে নিয়ে চলো। ইমনের কথা শুনে আদনানের আব্বু বলে, ইমন ওদের সাথে চলে গেলে কিন্তু অভাবে দিন কাটতে হবে। তাই আম্মু ভাইয়ার সাথে গিয়ে লাভ নাই। দরকার নাই আমার আপনাদের সাথে থাকার। আমি বড় হয়েছি। আমি ভাইয়া দুইজন কাজ করে খাবো দরকার হইলে। তাও নিজেদের টাকায় তো চলতে পারবো। সব সময় আপনার আর বড় ভাইয়া ভাবির ভয় নিয়ে চলা লাগবে না। আদনানের আম্মু ইমন আদনানের হাত ধরল। তিনজন চলে যেতে নিলে আদনানের আব্বু বলে, আমার বাইকের চাবি জামা কাপড় রেখে যা। আদনান বাইকের চাবি ব্যাগ ছুঁড়ে মারল। রাকিব নাবিলার দিকে তাকিয়ে বলল, আপু, তুই এই আদনানের হাত এভাবে ছেড়ে দিতে পারিস না। ওই দাঁড়া, আমাকে নিয়ে যা। তুমি তো বলে আমাদের সাথে থাকতে পারবে না। আম্মু, আমি তোমার ভালোর জন্য বলেছি। উল্টা দেখি তুমি তাও চলে যাচ্ছ। তাহলে আমি কেন তোমার হাত ছেড়ে দেব? আদনান মুচকে হাসি দিল। চারজন বের হয়ে গেল। রাকিব ওদের পেছন পেছন যেতে লাগলো। আদনানের আম্মু পেছনে ঘুরে তাকিয়ে দেখতে লাগলো। চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। আদনান এমন চোখ মুছে দিল। আদনান বলে ওঠে, অনেক তো কষ্ট করলে এই সংসারের জন্য, কি করো নাই? দেখো, উনি এমন মানুষ, একবার তোমাকে থাকতেও বললো না। কার কথা ভাবো এত? খালামুনি, কান্না করেন না। আদনান আজকে আমাদের বাসায় যায়। আমি বাসা ভাড়া নিয়ে নিব। বাট তোমরা তো বের হয়ে আসলে, থাকতে পারবে কি? তুমি পারবে কিনা বলো। তুমি পাশে থাকলে আমি সব কিছুতে মানিয়ে নিতে পারবো। আমার চিন্তা হচ্ছে তোমাদের তিনজনকে নিয়ে। তাই নাকি? আদনান রাকিব মিটিমিটি হাসতে লাগলো। তিনজন ব্রু কুচকে তাকালো। আদনানের আম্মু বলল, দুজন মিটিমিটি করে হাসছিস কেন? আপুর কথা শুনে, আপু তোমার কাছে টাকা আছে নাকি? আমাদের টাকা শেষ করে ফেলেছে। বাসা ভাড়া নিতে গেলে তো অ্যাডভান্স দিতে হয়। আমার কাছে আছে। আমি তো বেতন পেয়েছি, 10,000 টাকা আছে। বস্তিতে 3,000 টাকার ঘর ভাড়া পেয়ে যাব। আর বাকি টাকা দিয়ে হাড়ি পাতিল আর বাজার করব। বিকাশ থেকে টাকা তুলতে হবে, সামনে আছে। তোমরা এখানে থাকো, আমি গিয়ে তুলে নিয়ে আসছি। ও আচ্ছা, তুমি আমাদের টাকাটা দিবে? তোমার তো লাগবে, থাকগা, আমি একটা ব্যবস্থা করে নিব। আমার এই চুড়িগুলো বিক্রি করে দিলে লাখ খানিক টাকা পাওয়া যাবে। আদনানের আম্মু চুরি খুলতে যাবে। আদনান সাথে সাথে হাত ধরে বলল, আম্মু, এইসব কিছু করা লাগবে না, তোমরা একটু অপেক্ষা করো, আমি বাকিটা দেখছি। আদনান কিছুটা দূরে গিয়ে কাউকে কল দিল। কথা বলা শেষ করে আদনান ওদের কাছে আসলো। আদনানের আম্মু বলল, চুড়িগুলো বিক্রি করে দিয়ে আই। এসব দরকার নেই। এই সিএনজি। আদনান সিএনজি থামিয়ে সবাইকে উঠতে বলল। আদনান রাকিব সামনে বসলো। আদনানের আম্মু ইমন নাবিলা পেছনে বসলো। নাবিলা বলতে লাগলো, উত্তরা কেন যাবে? ওইখানে গিয়ে কি হবে? গেলে বুঝতে পারবে, চুপচাপ শুধু দেখতে থাকো। আদনানের কথা শুনে কেউ কিছু বলল না। 50 মিনিট জার্নি করে চলে গেল। নেমে পড়লে আদনান সবাইকে নিয়ে সামনে বাসাটার ভেতরে ঢুকলো। আদনান কিছুটা দূরে গেলে কয়েকজন সালাম দিল। আদনান বলে ওঠে, চাচা সব ঠিক করছেন কি? চাবি দেন।
আদনান চাবিটা নিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢুকে বলল। ওয়েলকাম আম্মু, আমার নতুন বাসায় তোমাদের সবাইকে স্বাগতম। আদনানের কথা শুনে তিনজন অবাক হয়ে তাকালো। আদনানের আম্মু বলে, কি বলছিস, তোর বাসা মানে? হ্যাঁ, আমার আর রাকিবের বাসা। ওই সাইডটা রাকিবের আর এইটা আমার। এক তালা কাজ করা হয়েছে, ভিতরে আছো। আদনান সময়কে ভেতরে আসতে বলল। চারজন ভেতরে ঢুকলো। নাবিলা আদনানের আম্মু চোখ বুলে তাকিয়ে দেখতে লাগলো। আদনানের আম্মু বলল, এত টাকা কোথায় পাইছিস তুই? কোনো অন্যায় কাজ করস নাই তো? আমার মাথায় আসছে না, এত টাকা কোথায় পাইছস? আমি রাকিব কিছু ব্যবসা শুরু করছি। পড়াশোনার সাথে সাথে আমরা ওইখানে কাজ করতাম। আমাদের দুজনের আগে থেকে স্বপ্ন ছিল নিজেরা কিছু করব। এখানে আরও ফ্রেন্ডদের সাথে ভাগে আমরা ব্যবসা করি, বাট মাঝখানে ব্যবসা লস হয়েছে, যার কারণে ওইটা বাদ দিয়ে দিয়েছি। রেস্তোরাঁ দেওয়ার চিন্তাভাবনা আছে, বাট অত টাকা আপাতত দুইজনের নাই, তাই চুপ করে আছি। কাজও বন্ধ করে রেখেছি। আব্বু তো বাসা থেকে বের করে দিল। আমরা জবে জয়েন হয়ে নিব। বেতন 1 লাখ মতো হবে, বাট দেশের বাহিরে যাওয়া লাগবে, আর দেশে থেকে করলে 60 জন মতো পাবো। আদনানের আম্মু আদনানের কথা শুনে চোখে পানি চলে আসলো। আদনান রাকিবকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এত ছোট বয়স থেকে নিজেদের একটা নিজস্ব জায়গা বাড়ি করেছিস। সত্যি তোদের নিয়ে আমার গর্ব হচ্ছে। বাপের সম্পদ থেকে নিজে কিছু করার মাঝে আনন্দ আছে। আমাদের জন্য দোয়া করো আম্মু, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আর আমরা কারো ভরসা করি না। আমরা সব ফ্রেন্ডরা শুধু ঘুরে বেড়াই না, আমাদের কাজে আমরা ঘুরি। ওই সাইড কয়েকটা বাসা দেখলে ওইগুলো রবি সাগর স্বপনের বাসা। আর আমরা দুইজন একসাথে জমি কিনেছি। ওই পাশে ওর আর এই পাশে আমার। সুন্দর হয়েছে। আমাকে আগে কেন বলস নাই? আমি তাহলে তোদের সাহায্য করতে পারতাম। বলি নাই আমরা একেবারে সফল হইলে তোমাদের নিয়ে আসতাম। আর আমি আগে জানতাম এমন কিছু হবে, তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। ইমন, ওইটা তোর রুম, গিয়ে দেখ তোর মন মতো সাজানো আছে। আর ওইদিকে আম্মু তোমার রুম। আর নাবিলা, ওইটা তুমি যাও, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার অর্ডার দিয়ে দিই। তিনজন চলে গেল। আদনান খাবার অর্ডার দিয়ে রাকিবকে বলল, দেখলি আজ কাজে লাগলো। আমি জানতাম আমার বাপ ভাই কেমন। যাই হোক, আম্মু কল দিচ্ছে, বারবার রিসিভ করে বলবো নাকি? বলে টেনশন করবে। করি। রাকিব কল দিল। কল রিসিভ করলো। খালামণি বলে উঠল, রাকিব, কোথায় তোরা? রহিমা বলল আদনান আপা সবাইকে নাকি বের করে দিয়েছে। তোরা এখন কোথায় আছোস? ওদের নিয়ে আমার বাসায় চলে আয়। আম্মু, তোমাদের লোকেশন আর ঠিকানা দিচ্ছি, চলে এসো, এখানে সবাই আছে। রাকিব ঠিকানা লোকেশন দিয়ে দিল। সবাই ফ্রেশ হয়ে আসলে আদনানের আম্মু বলল, তোরা ফ্রেশ হয়ে নে। খাবার এসেছে মনে হয়, ওয়েট। আদনান দরজা খুলে খাবার রিসিভ করে নিল। খাবারের প্যাকগুলো নিয়ে টেবিলের উপর রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তোমরা খেয়ে নাও। ইমন, দেখ তোর পছন্দের পিৎজা বার্গারও আছে। ভাইয়া, থ্যাংক ইউ। রুমটা অনেক সুন্দর হয়েছে। ওয়েলকাম ভাই আমার। আদনান ইমনের মাথায় হাত বুলিয়ে দিয়ে রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদনান খাটের উপর বসেই ভাবতে লাগলো, আমি কাজটা ঠিক করলাম। আম্মু তো আব্বুকে ছাড়া কিছু বুঝে না। রাগে তো আমার সাথে চলে আসলো, থাকতে পারবে তো? ধ্যাত, আম্মুকে নিয়ে আসা উচিত হয় নাই। আদনান কথাগুলো ভাবতে লাগলো। ইমন ডাক দিতে আসলে আদনান চলে গেল। বসার ঘরে খালামণিকে দেখে কিছু বলার আগে খালামণি বলে, এত বড় কবে হইলি তো দুজন? সব আপনাদের দোয়া খালামণি। আদনান রাকিবকে কাছে টেনে নিল। সবাই একসাথে খেতে লাগলো আর কথা বলতে লাগলো। আদনান ওর আম্মুর দিকে তাকিয়ে দেখতে লাগলো আর আম্মুর মন খারাপ। আদনান কিছু না বলে বলল, আম্মু, মার্কেটে যেতে হবে, তোমাদের শপিং আছে তো নাকি? আমার ভালো লাগছে না। আদনানের আম্মু চলে গেল রুমে। আদনান কিচ্ছু বলল না। সন্ধ্যার দিকে ওর আম্মুকে জোর করে রাজি করে নিয়ে গেল। সবার মার্কেট করা শেষ। রেস্তোরাঁ খাবার খেয়ে নিল। খালামণি চলে গেল আর সবাই বাসায় চলে আসলো। আদনান ক্লান্ত হয়ে ওর রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। নাবিলা আদনানের দিকে তাকিয়ে বলল, আদনান, তোমাকে থাকতে বললাম, তুমি হুদাই বের হয়ে আসলে। আদনান, খালামুনির মুখটা দেখেছো? উনি খালুকে ছাড়া এক মুহূর্তও থাকে না। তার পিয়ে তাকে নিয়ে চলে আসছে। সব দোষ আমার। আমি যদি তোমাদের লাইফে না আসতাম তাহলে এমন কিছু হতো না। আদনান খাট থেকে উঠে নাবিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কয়েকদিন যাক, আব্বু ও বুঝবে আম্মু না থাকলে কেমন লাগে। বেশি কেয়ার করে তো ভালো লাগে না। আম্মুর মর্ম বুঝে না, এখন বুঝবে। আর তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? আমি তুলিকে বিয়ে করলে কখনোই সুখে থাকবো না। ওরা দুই বোন মিলে বাড়িটা জাহান্নাম বানিয়ে দিবে। এমনিতে সংসার ভেঙে যাইতো, বুঝলে? নিজেকে দোষ না দিয়ে নিজের সংসার গোছানো শুরু করো। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনোই না।
নাবিলা আদনানকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজন ফ্রেশ হয়ে চলে গেল ফ্রেশ হয়েতে। ঘুমিয়ে গেলে সকালে উঠে বাজারে লিস্ট দিলে আদনানের আম্মু, নাবিলা বানিয়ে দিলে আদনান রাকিব চলে গেল। দুজন সব বাজার নিয়ে চলে আসলো। বিকালে গিয়ে ঘাটে কিছু ফার্নিচার কিনতে চলে গেল, নিজেদের সংসার গুছিয়ে নিল। এভাবে 4 বছর চলে গেল। 4 বছর পর ভাইয়া এসেছো? তোমার ছেলে আমাকে মেরে দেখো কি অবস্থা করছে। আহারে, আবার চাচ্চু ভাতিজার কি নিয়ে লাগলো? আমি একটু ভুল করে ওর একটা প্যান্ট দিয়ে শু মুছেছিলাম, তাতে আমার চুল ধরে টেনে কি করছে। হা হা, আমি এখন কি করব? তোরও দোষ আছে, নিজেরা ঝামেলা মিটিয়ে নে গা। তা আম্মু আর তোর ভাতিজা কোথায়? এই তো আমরা। আদনান রেডি হয়ে নে, তোর চাচ্চুর বাসায় যেতে হবে। তোর চাচ্চু অনেক অসুস্থ। ইমন গেছিল, আমাদের কথা নাকি বারবার বলছে। আচ্ছা, বাট ওই লোকগুলো যদি থাকে? ইগনোর করবি, হিসাব শেষ। আদনান রুমে চলে গেল। নাবিলাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরলে নাবিলা বলে, যান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ওকে, তোমাকে অনেক সুন্দর লাগছে জান। তাই না? তাড়াতাড়ি যান, রেডি হয়ে নেন। আদনান নাবিলাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল, আরিয়াকে কোলে নিলে। আরিয়ান বলে, বাবা তুমি জানো ছোট আব্বু আমার প্যান্ট নষ্ট করে দিয়েছে, তুমি ছোট আব্বুকে বকা দিয়ে দাও। আদনান আরিয়ানের কথা শুনে বলল, বকা দিতে পারবো না, ওকে মারি। ইমনকে মারতে যাবে, সাথে সাথে আরিয়ান হাত ধরে বলে, আব্বু তুমি ছোট আব্বুকে মারো কেন? দূর, তোমাকে দিয়ে কোনো কাজ হয় না, বললাম একটু বকা দিতে, দূর, তোমার সাথে কথাই নাই। ইমনের কোলে গেলে সবাই হাসতে লাগলো। ইমন আরিয়ানকে চুমু দিয়ে বলল, আব্বুজান সরি, আর এমন করব না। আরিয়ানের গালে চুমু দিলে আরিয়ানও চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে চলে গেল। আদনান বলতে লাগলো, দেখ এই কি ছেলে হইল, আমাকে কেন অভিযোগ দেওয়া লাগবে? কাউকে কিছু বলে পরে আমি দোষী হই। আদনানের কথা শুনে সবাই হাসতে লাগলো। 5 জন গাড়িতে উঠে পড়লো। গাড়ি নিয়ে মাঝ রাস্তায় ফল কিনে 1 ঘন্টা জার্নি করে আদনানের চাচুর বাসার ভেতরে গাড়ি থামালো। আদনান গাড়ি থামিয়ে দিলে সবাই নামতে লাগলো। 5 জন বাসার ভেতরে গেলে সবাইকে দেখে থমকে গেল। আদনানের কাজিনরা, চাচা চাচি সবাই এসেছে। আদনানদের সাথে কথা বলতে লাগলো। হঠাৎ করে ইমনের কোল থেকে নেমে আরিয়ান আদনানের আব্বুর সামনে গিয়ে বলে, আপনি সেই লোক দুষ্টু, আপনাকে আমি খুঁজছি। আরিয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদনানের আব্বুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আদনানের আম্মু বলল, আরিয়ান এদিকে আসো। আদনানের আম্মুর কথা শুনে আরিয়ান বলে, দাদিমা ওয়েট, এই লোকটা। আপনি বসেন, আমার আপনার সাথে কথা বলতে সমস্যা হচ্ছে। আদনানের আব্বুর হাত ধরে টানলে আদনানের আব্বু হাঁটু গেড়ে বসলে আরিয়ান বলে, আপনি পচা কেন? আরিয়ান দাদুর সাথে কেউ এভাবে কথা বলে? আরিয়ান আমার কাছে আসো, এদিকে আসো, এখানে তোমার কয়টা দাদু দেখো। আরিয়ান আদনানের আব্বুর দিকে তাকিয়ে বলে, উনি তো আমার দাদু, বাট উনি পচা, আমার দাদিমাকে কষ্ট দেয়। ওই, আপনি আমার দাদিমাকে কষ্ট দেন কেন? আপনি এত পচা কেন? আরিয়ান আর কিছু বলবে তার আগে আদনানের আব্বু আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরিয়ানের সারা মুখে চুমু দিয়ে বলে, আমি যে পচা মানুষ এজন্য সবাইকে কষ্ট দেই, আর তুমি আমাকে কিভাবে চিনলে? আরিয়ান, আরে আরে, পচা দাদু কান্না করে না, কেউ কান্না করলে আমার কষ্ট হয়। আপনি দাদিমাকে কেন কান্না করান? আপনি জানেন দাদিমা আপনার ছবি দেখে প্রতি রাতে কান্না করে? আমার অনেক কষ্ট হয়। আপনি কি ভালো দাদু হতে পারেন না? আরিয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে আদনানের আম্মুর দিকে তাকালো। আদনানের আম্মু আরিয়ানের কাছে গিয়ে কোলে তুলে নিয়ে বলল, খালি পাকনামি তাই না? আরিয়ান আদনানের আম্মুর কোল থেকে নামার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, দাদিমা আমাকে ছেড়ে দাও, পচা দাদুকে আমি বকা দেব। আমি ওনাকে অনেক খুঁজেছি, আজকে পেয়েছি, দাদিমা ছেড়ে দাও আমাকে। আদনানের আব্বু এসেছে, আরিয়ানকে কোল থেকে নিয়ে বলে, আমাকে তুমি বকা দাও, আমি তোমার বকা খেতে চাই। আমার নাতনিকে ছাড়েন। আদনানের আব্বু বলে, এটা আমার বংশধর, আমি কেন ছাড়বো? তুমি ছাড়ো আমার নাতি এটা। আরিয়ান বলে ওঠে, বংশধর মানে কি? তোমাকেও তো বোঝা লাগবে না, ওনার কোল থেকে নামো। আরিয়ান কিছুক্ষণ ভেবে বলে, না, দাদুর কোলে ভালো লাগছে। আরিয়ানের কথা শুনে সবাই হাসি দিল। রাতুল হেসে বলে, শুধু দাদুর কোলে থাকবেন, আমার কোলে আসবেন না? ইমন কিছু বলবে তার আগে আদনান থামিয়ে দিল। আরিয়ান ব্রু কোচকে তাকিয়ে বলে, আপনাকে তো চিনতে পারলাম না, আপনাকে হয়তো দেখেছি, কোথায় দেখেছি মনে পড়ছে না। নাবিলা বলে ওঠে, ওইটা তোমার বড় আব্বু, তুমি তোমার আব্বুকে ফোন দিয়েছিলে। আরিয়ান নাবিলার কথা শুনে রাতুলে কোলে গিয়ে জড়িয়ে ধরে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, বড় আব্বু আপনিও পচা। আপনি ছোট আব্বুর মতো ভালোবাসেন না, আপনি তো আমার সাথে একবার দেখাও করলেন না।
আরিয়ানের মুখে আব্বু ডাক শুনে রাতুল আবেগ প্রবল হয়ে গেল। রূপা বলে ওঠে, রাতুল বাপ ছেলে কি নাটক শুরু করেছে? জাস্ট শাট আপ, একটা কথাও বলবি না তুই। আদনান, নাবিলা আম্মু আমাকে ক্ষমা করে দিও, আমি ওর কথাই তোমাদের সাথে অন্যায় করেছি। বাহ, আমার উপরই সব দোষ চাপানো হচ্ছে। আমার বুদ্ধিতে চলস, যার জন্য আজ পুরো সম্পদ নিজের করে পাইছস, আমার উপরে দোষ দিস? চুপ কর, তোর কি লজ্জা লাগে না? তোর এই পাপের জন্য আজ পর্যন্ত সন্তানের মা ডাক শুনতে পারস নাই। আর কত এই সম্পদ সম্পদ করবি? 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, তারপরও তোর লজ্জা লাগে না? আদনান, নাবিলা আম্মু বাসায় চলো আমাদের সাথে, তোমাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। আদনান, আমি আমার নামের সব আরিয়ানকে দিয়ে দিব। প্লিজ ভাই আমার, তোরা বাসায় চল। আমাদের আর কাউকে লাগবে না, আমরা সুখে আছি। আদনান, বোমা চলো, ভাইজানকে দেখে চলে যাব। 3জন উপরে চলে গেল। আরিয়ান রূপাকে কান্না করতে দেখে রাতুলের কোল থেকে নেমে রূপার কাছে গিয়ে রূপাকে হাত ধরে নিচে বসিয়ে দিল। রূপা রেগে ধাক্কা দিতে যাবে, তার আগে আরিয়ান তার ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। রূপার 1 নিমিষে সব রাগ চলে গেল। আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আরিয়ান বলে, আন্টি কান্না করে না, বড় আব্বুকে বকা দিয়ে দিব। রূপা আরিয়ানের কথা শুনে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। রূপা বলে ওঠে, আমি আর কাঁদবো না। উনি যদি তোমার বড় আব্বু হয়, আমি কিন্তু তোমার বড় আম্মু হই, বুঝছো? আরিয়ান কিছুক্ষণ ভেবে বলে, তাহলে আমার 3টা আব্বু 2টা আম্মু। রূপা রাতুল 2জন 2 গালে চুমু দিয়ে বলে, হ্যাঁ। আদনানের আব্বু আরিয়ানকে আদর করতে লাগলো। আদনান ওর আম্মু নাবিলা ইমন চাচার সাথে দেখা করে নিচে নেমে আসলো। আরিয়ানকে ইমন কোলে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরিয়ান টাটা দিতে লাগলো। রাতুল বলে ওঠে, আব্বু আর কত এভাবে নিজের জিদ নিয়ে থাকবেন? আব্বু চলেন না, ওদের আবার ফিরিয়ে নিয়ে আসি। সবাই যেতে বলে। 3জন বের হয়ে দৌড় দিল। আদনানের আব্বু বলে, রাহেলা 5জন পেছনের দিকে তাকালো। আদনানের আব্বু আদনানের আম্মুর সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে যাবে, সাথে সাথে আদনানের আম্মু বলে, এসব কি করছেন? আদনানের আম্মু হাত ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ তোমার বাসায় চলো। বৌমা, আদনান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আদনানের আম্মু আদনানের আব্বুর এমন কান্না করতে থেকে সহ্য করতে না পেরে হাঁটু গেড়ে তার সামনে বসে হাতে চুমু দিয়ে বলল, সরি বলতে 4টা বছর লাগিয়ে দিলেন। একবার যদি আমাদের কাছে এসে বলতে তোমরা চলো, এই একটা কথার অপেক্ষা করতে করতে 4 বছর লাগিয়ে দিলে। এত তোমার ইগো? আদনানের আব্বু মাথা নিচু করে ফেলল। আদনানের আম্মু আদনানের আব্বুকে তুলে দাঁড় করিয়ে দিল। সবাই নিজেদের ভেতর ভুল বুঝাবুঝি মিটিয়ে নিল। রূপা, নাবিল আদনানের আম্মু আদনানের কাছে ক্ষমা চাইলে ওরা ক্ষমা করে দিল। আরিয়ানকে আদনানের আব্বু কোলে তুলে নিয়ে চুমু দিয়ে বলে, দাদু ভাই, তোমার জন্য আমি আবার আমার ফ্যামিলিকে পেয়ে গেলাম। তোমার জন্য আমি এই কথাগুলো বলতে সাহস পেয়েছি। কথাগুলো বলে কপালে চুমু দিল। সবাই গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল।